ওকে, তো গুড ইভিনিং সবাইকে আবারও। আশা করি সবাই শুনতে পাচ্ছ আমাকে, তাই তো? আসসালামু ইভিনিং আলাইকুম। স্যার। আচ্ছা, তো আমরা লিটারি টার্মসগুলো পড়ছিলাম। তো আমরা ইতোমধ্যে মনে হয় কয়টা পড়েছি? 11টি। 11টা। আচ্ছা, তো দেখি আরও আজকে আমরা আরও কিছু পড়ে ফেলি। তো যেগুলো পড়েছো সবাই ঠিকমতো বুঝতে পেরেছো তো, বলো? জি স্যার। জি স্যার। আচ্ছা, বুঝলে ভালো, না বুঝলে বলে বলবা। দেখি আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আমরা আজকে দেখি একটু বেশি করে পড়ার চেষ্টা করবো। আমাদের একটু ক্লাস দু একদিন মিস হয়ে গেল। আসলে আমি দৌড়াদৌড়ির ভিতরে আছি, বুঝতে পেরেছো? একবার মেহেরপুর, একবার বগুড়া, এই দিন করে দেখে 2 দিন সময় নষ্ট হচ্ছে। এটা মোটামুটি 1-1.5 মাস একটু চলবে। প্যারাটা কেটে গেলে আবার ঠিক হয়ে যাবে। তোমরা একটু ধৈর্য ধরে পড়াশোনা করে নিও, ঠিক আছে? হুম, জি। আচ্ছা। আচ্ছা, তো আজ গতকাল পর্যন্ত আমরা কতদূর পর্যন্ত পড়েছি? এন্টি ক্লাইম্যাক্স পর্যন্ত। এমপি এন্টি ক্লাইম্যাক্স পর্যন্ত ক্লাইম্যাক্স। স্যার। আচ্ছা, তাহলে এন্টি ক্লাইম্যাক্স আমরা পড়ে ফেলেছি। আজ থেকে তাহলে আমরা অ্যালিটারেশন, অ্যাসোনেন্স, হাইপারবোলি, প্যারাডক্স, অনোমেটোপিয়া, প্যাথোস, যে কয়টা আমরা পর পারি একটু পড়ে নিই। আচ্ছা, তো যেগুলো আমরা পড়লাম কারো কোনো সমস্যা আছে? সিমিলি, মেটাফোর। স্যার এন্টি ক্লাইম্যাক্সটা আরেকবার বুঝাই দিলে ভালো হইতো। তুমি কি বোঝো, মানে তুমি কি বোঝাচ্ছ একটু শুনি, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। স্যার আমি শুধু বুঝতে পারতেছি যে ক্লাইম্যাক্সের মতোই হবে, জাস্ট লাস্টে একটু থেমে থাকবে এরকম কিছু না কি? না 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 না, ক্লাইম্যাক্সের সাথে এন্টি ক্লাইম্যাক্সের কোনো সম্পর্ক নাই, মনে করো। ক্লাইম্যাক্সের সাথে এন্টি ক্লাইম্যাক্সের কোনো সম্পর্ক নাই, ওটা দিয়ে বুঝতে যেও না। ঠিক আছে? তো আমি একটা জি তীর স্যার। মতো দিয়েই তো বোঝালাম, বুঝাই হ্যাঁ নাই? ওটা লিখেছিলাম। হ্যাঁ, বলো। ওটা লিখেছিলাম। হ্যাঁ, তা তুমি কি বুঝেছো এটা দিয়ে, বলো? মানে লাস্টে যে রিসলিউশন, ওটা বুঝি নাই। ওটা তো ক্লাইম্যাক্সের অংশ, তুমি এন্টি ক্লাইম্যাক্সের সাথে ওটা মিলাচ্ছ কেন আবার তাহলে? আমার এই জন্যই কনফিউজ হয়ে যাচ্ছি, দুইটা একসাথে করে ফেলছি তো, তুমি হয়তো একসাথে এই জন্য। করবা কেন, আমি তো বুঝলাম না। তুমি এটার সাথে ওটা লিঙ্ক আনতে যাবা কেন? এটার সাথে কি ওটা আমি কি বুঝাইছিলাম যে এটা এটা এক, বা এটা এটার বিপরীত? না। এই শব্দ তো আমি কখনো উচ্চারণই করি নাই যে এন্টি ক্লাইম্যাক্সের, এই ক্লাইম্যাক্সের বিপরীত হচ্ছে এন্টি ক্লাইম্যাক্স। ঠিক আছে? জি। আমরা তো গল্প দিয়ে বুঝলাম, তাই না? আমরা এই লাঞ্ছন গল্প দিয়ে তো বুঝেছি, বুঝি নাই? জি স্যার। হ্যাঁ, রাইডারের প্রতি লেডির আগ্রহ কেমন ছিল প্রথম দিকে? খুব ভালো। তারপরে আস্তে আস্তে কি কমে গেল না? হ্যাঁ। তাহলে এটা কি, মানে গুরুত্বের ইয়াটা কখন বেশি, প্রথম দিকে না শেষের দিকে? মাঝে। কোথায় মাঝে হলো? ওই যে এন্টি, ওই যে ওখানে ক্লাইম্যাক্স এর ভিতরে ছিল না আবার যেগুলো মিড। ক্লাইম্যাক্স, তুমি ক্লাইম্যাক্স আনছো কেন এই জায়গায়? ক্লাইম্যাক্সের কথা এখানে মানে আসছে কেন, বলো? এই জন্যই স্যার একটু বুঝাই দেন না। আমি তো বুঝাইয়ে দিচ্ছি, তুমি ক্লাইম্যাক্সকে আনছো কেন এই জায়গায়? আমি তো বলছি যে লেডির প্রতি আগ্রহ কেমন ছিল প্রথমে রাইডারের। প্রথম ভালো ছিল। তারপরে কি ভালো থাকার পরে কি ভালো থেকেই গেল না কমতে শুরু করলো আস্তে আস্তে? কমতে শুরু করলো। তাহলে নিচের দিকে আসো, নিচের দিকে এসে তো একদম কমে গেল না? হ্যাঁ। এটাই তো, তাহলে গুরুত্বের থেকে শুরু করে এসে একদম আস্তে আস্তে কি, বলো, উত্তেজনা কমে স্তরটা যাওয়া। কমতে থাকা। এটা বলা হচ্ছে এন্টি ক্লাইম্যাক্স। একটি ক্লাইম্যাক্স কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট না। এন্টি ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স তো একটা নির্দিষ্ট পয়েন্ট, তাই না? গল্পের একটা নির্দিষ্ট পয়েন্ট, কিন্তু হ্যাঁ। এন্টি ক্লাইম্যাক্স কি নির্দিষ্ট কোনো পয়েন্ট, বলো? না। তাহলে কি গুরুত্বের অবস্থান থেকে আস্তে আস্তে ওইটাকে কি কিসে নিয়ে আসা? গুরুত্বহীন অবস্থায় নিয়ে আসা। হাই, হাই থেকে লো এর দিকে আসা। লোতে চলে যাওয়া। হ্যাঁ, এইটা তুমি ক্লাইম্যাক্সের কথা আনছো কেন এই জায়গায়? এবার ক্লাইম্যাক্স, বুঝতে পারছি। ক্লাইম্যাক্স তো হচ্ছে গল্পের একটা নির্দিষ্ট পয়েন্ট, যেখানে গিয়ে আমাদের ঘটনাটা কেমন হয়, বলো? যেটা আমরা চাচ্ছিলাম সেটা শেষ হয়েছে। যেমন হচ্ছে কি, আমরা ইয়ার কথা যেটা বললাম, তোমার গিফট অফ দ্য মেজার, বা ক্লাইম্যাক্স গিফট কোনটা? লাগে। ক্লাইম্যাক্স কোনটা? দুজন দুজনকে গিফট করলো। গিফট বিনিময় করা। এবার ওই ক্লাইম্যাক্স ভুলে ভুলে যাও, গল্পের ক্লাইম্যাক্স কি ভুলে যাও, এবার এন্টি ক্লাইম্যাক্সে আসো। হ্যাঁ। গিফট নিয়ে, গিফট নিয়ে ডেলার যে আগ্রহটা সেটা কবে থেকে ছিল?
যখন সে ওর মানে হচ্ছে গিফট কিনলো না তারপর না থেকে আগ্রহ ওখান থেকে বাড়লো কেন, তো। তার গল্প সে অনেক আগে থেকে শুরু হয়েছে, সে টাকা গোছাচ্ছে কবে থেকে বলো। ওই যে ক্রিসমাসের আগে থেকে যখন হচ্ছে তাকে সবজি কিনলো হ্যাঁ, তারপরে তারপর। বুঝে রাখো যে ওটার গুরুত্ব ছিল অনেক বেশি, গিফটের গুরুত্ব তার কাছে অনেক বেশি, তাই হ্যাঁ না? দিয়ে তারপরে যখন হ্যাঁ। গিফট বিনিময় হলো তখন কি আর গিফটের গুরুত্ব থাকলো ওই জায়গায়? না তখন আর থাকতেন। হ্যাঁ, তাহলে কি 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 মানে কি হলো, গুরুত্ব থেকে গুরুত্বহীন হয়ে গেল। এটা হচ্ছে কি তখন এটা এন্টি এন্টি ক্লাইম্যাক্স হয়ে ক্লাইম্যাক্স। গেছে। এখানে আচ্ছা, ক্লাইম্যাক্সের সাথে বুঝতে পারছি মিলাতেই স্যার। যাবে না ওটা। ঠিক আছে। কোথায় ক্লাইম্যাক্স আছে কোথায় নাই এটা পুরোটা ভুলে যাবা এন্টি ক্লাইম্যাক্স খুঁজতে গিয়ে, ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক আছে স্যার, এবার বুঝতে পারছি। ক্লাইম্যাক্সের সাথে যেটা সম্পর্ক সেটা হচ্ছে ফলিং অ্যাকশন। এখানে ফলিং অ্যাকশনের সাথে ক্লাইম্যাক্সের সম্পর্ক, এন্টি ক্লাইম্যাক্সের কোনো সম্পর্ক ক্লাইম্যাক্সের সাথে নাই, ঠিক আছে তো? ঠিক আছে। ওটা গেলে পরে তুমি জি স্যার, বারবার বুঝতে পারে ভুল করবা, ওটা তোমার কাছে আসবেই না বারবার। দুইটা আলাদা জিনিস। হ্যাঁ, দুটো আলাদা জিনিস। সেটাই। একটা গুরুত্ব বেশি থাকবে, আস্তে আস্তে এটা গুরুত্ব কমে যাবে, এটা হচ্ছে। আর ক্লাইম্যাক্স হচ্ছে গল্পের একটা নির্দিষ্ট পয়েন্ট, যেখানেই আমাদের গল্পের শুরু থেকে একটা কাহিনী শুরু হয়েছে যা রেজলিউশন মানে ইয়াটা হয়ে যাবে, তাই তো? ওইখানে গিয়ে হ্যাঁ পয়েন্টটা মিলিত হবে যে আমার ওই এক্সাইটমেন্টের জায়গাটা। যেমন একজন হ্যাঁ। প্রেম করছে মনে করো, প্রেম করার হুম, ওর ক্লাইম্যাক্স কোনটা বলো? বিয়েটা, নাকি? হ্যাঁ। এখন বিয়েটা জি হলো স্যার। ক্লাইম্যাক্স। এবার ভালোবাসাটার এন্টি ক্লাইম্যাক্স আসো। ভালোবাসাটা শুরু হয়েছিল কবে বলো? মানে তার প্রতি ওই ভালোবাসার প্রেমের টানটা মাধ্যমে একদম ওরা দুজন প্রথম দুজনকে দেখা পছন্দ থেকে শুরু করার হয়েছিল। মাধ্যমে। হ্যাঁ, প্রথম দেখাতে খুব ভালোবাসছিলাম, প্রেমও চলতেছে চলতে চলতে বিয়ের পরে হলো কি সে ভালোবাসাটা আস্তে আস্তে কমে যাও। কমে গেল। এটা হচ্ছে এন্টি ক্লাইম্যাক্স। একই ঘটনার ঠিক ভিতরে আছে। তুমি এন্টি ক্লাইম্যাক্স এবং ক্লাইম্যাক্স দুটাই খুঁজে পাবা, কিন্তু ক্লাইম্যাক্স হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট, আর এন্টি ক্লাইম্যাক্স হচ্ছে কি একটা মানে একটা অবস্থানের মতো, তাই একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানের ডাউনগ্রেড। কি কথা বুঝতে পারছো? হুম। আর কারো কোনোটা সমস্যা আছে? আর কারো সমস্যা আছে? দেখো এই জায়গাটা সবসময় খেয়াল করবা, এই জায়গায় যেটা বলা হয়েছে না যে কি ফ্রম আ মোমেন্ট অফ ইম্পর্টেন্স এক্সাইটমেন্ট অর টেনশন, তাহলে মোমেন্ট অফ এক্সাইটমেন্ট, মোমেন্ট অফ কি ইম্পর্টেন্স, মোমেন্ট অফ টেনশন থেকে সেটা চলে আসা কোথায়? ট্রিভিয়াল, ডিসঅ্যাপয়েন্টিং। ডিসঅ্যাপয়েন্টিং অ্যান্ড লুডিক্রাস, হাস্যকর অবস্থানে চলে আসা। এই আচ্ছা, তো ঠিক আছে, যদি আর কারো প্রবলেম না থাকে তাহলে আমরা শুরু করি। অ্যালিটারেশনটা কি জিনিস? হ্যাঁ, অ্যালিটারেশন হচ্ছে, খেয়াল করো, আমি যদি বলি এটা কি আসলে, এটা আবার কি? আচ্ছা এমও টি আচ্ছা, একটু মিউট রাখো। দেখো, টাইম, টিকল, এই দুটার মধ্যে একটা সাউন্ড আছে, সেই সাউন্ডটা একই সাউন্ড, কোনটা বলো তো? টি হ্যাঁ, ট, তাই তো? ট সাউন্ড, ট সাউন্ড। টি। আর বললাম জি স্মার্ট সান কি হতে পারে? ইজ শিওর, তাই তো? টু বি সাকসেসফুল। এখানে কোন সাউন্ড রিপিটেশন ঘটেছে? স স সাউন্ড, তাই তো? এস। হুম। সাউন্ড বলবা, সাউন্ড বলতে হবে কিন্তু লেটার না, সাউন্ড। আচ্ছা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ঠিক আছে তো, লেটার দিয়ে না কিন্তু, সাউন্ড। স। এখানে টি আছে কিন্তু এখানে ট সাউন্ডকে রিপ্রেজেন্ট, টাইম ঠিকও এইটা, তাই তো? ট সাউন্ড। একইভাবে স্মার্ট, সান, ইজ, শিওর, সাকসেসফুল, দেখো সি দিয়েও স আসতে পারে, তাই তো? এরকম ভাবে যখন আমরা দেখব যে বিশেষ করে কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন হবে, হ্যাঁ, পরপর দেখো, অ্যালিটারেশন ইজ দ্য রিপিটেশন অফ দ্য সেম ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ড। কেমন হবে? ইনিশিয়াল মানে বুঝছো তো, শুরু। হুম। এবং ইন টু অর মোর ক্লোজলি, দেখো টু অর মোর ক্লোজলি পজিশন ওয়ার্ড, ক্লোজলি পজিশন একটু দূরে হতে পারে, দু একটা ওয়ার্ড দূরেও হতে পারে, কিন্তু কাছাকাছি থাকবে, যাতে একটা সাউন্ড আর একটা সাউন্ডের
মোটামুটি মনে হয় যেন ধাক্কা দিচ্ছে বা কাছাকাছি আসতেছে। এটা কিসের জন্য করা হয়? টু প্রডিউস আ মিউজিক্যাল, রিদমিক অ্যান্ড ইমফ্যাটিক ইফেক্ট। এখানে একটা রিদম আছে না, বলো? টাইম ট্রিকল, হ্যাঁ, এটা কি রিদম আছে তো নাকি? এখানে একটা তাল আছে। একইভাবে স্মার্ট সান এরকম আছে না, বলো? জি স্যার। হ্যাঁ, তারপর হচ্ছে দেখো ফ্রুট ফুল, ফ্রুটফুল। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে যদি বা ওয়ার্ড বলতেছে কখনো কখনো এটা সিলেবলের সাথেও হতে পারে। যেমন হচ্ছে ফ্রুটফুল, কয়টা ওয়ার্ড এখানে কোন সাউন্ড রিপিট হচ্ছে? ফ। হ্যাঁ, ফ ফ, তাই তো? হ্যাঁ, ফ্রুটফুল, ফ সাউন্ড কিন্তু রিপিটেশন হচ্ছে। তো এখানে সেটাই এখানে বলা হয়েছে, দেখো যে ইন টু অর মোর ক্লোজলি পজিশন ওয়ার্ড, এখানে সিলেবলে বলা লাগতো ওয়ার্ড আর সিলেবল টু প্রডিউস আ মিউজিক্যাল, রিদমিক আর এমপ্যাথিক ইফেক্ট। আচ্ছা, আমরা এটা এবিসি তে একটু দেখি কি বলছে। এবিসি বইতে সব কিছু আছে নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, প্রথম পেজেই আছে। আচ্ছা, এটা একদম প্রথম দিকে আছে, ওটা এ দিয়ে যেহেতু শুরু। এখানে এরা সিরিয়াল দিতে পারতো, কেমন সিরিয়ালে না দিয়ে এমনি দিয়ে রাখছে। এই যে দেখো, হ্যাঁ, এই যে দেখো সিলেবলের কথা বলা হয়েছে, ঠিক আছে? এই জায়গায় আমি একটু মিস করেছি, ওটা সিলেবলটা আমি লিখে দিব। দেখো রিপিটেশন অফ আ কনসোনেন্ট সাউন্ড এট দ্য বিগিনিং অফ টু অর মোর ওয়ার্ডস অর স্ট্রেস সিলেবলস, হ্যাঁ, দেখো এই যে না, পাপস, পাউডার, প্যাসেস, দেখো এখানে কি আছে? সবগুলো পি। এখানে বাইবেলস, বিলেডু, হ্যাঁ, এরকম কি ফেয়ার, ফোম, ফ্লু, ব্রিজ, ব্লু, ফারো, ফলোড, ফ্রি, আছে না এরকম? হুম, জি স্যার। দেখো তো এইভাবে দেখো ব্লু, ব্ল্যাক, গ্লসি, গ্রিন, ভেলভেট, সিলেবাসের মধ্যে আছে না, দেখো ভেলভেট। হ্যাঁ, তো এইভাবে দেখো আমরা বাংলাতেও যদি এরকম দেখি, দেখো একই ব্যঞ্জন ধ্বনির পুনরাবৃত্তির মাধ্যমে শব্দ সমষ্টিতে যে মনোরম ধ্বনি সাম্য সৃষ্টি হয় তাকে অনুপ্রাস বা অ্যালিটারেশন বলা হয়। এখানে বলা আছে, কিছু এক্সপ্লেনেশন দিয়েছে, দেখো দেখো পিটার পাইপার, পিকড, ঠিক আছে তো? আ পেক অফ পিকলড পেপারস, কোন সাউন্ড রিপিটেশন করছে এখানে? পি। পি সাউন্ড রিপিটেশন করছে। ফেয়ারি তো বললামই। তারপর হচ্ছে এখানে টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ লট, দেখো টু স্পেন্ড টু মাচ টাইম, তাই তো? এখানে টি সাউন্ড কয়টা আছে? হ্যাঁ, টু তিনটা। টু 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 টাইম, তাই তো? আর আর টাইম। এর সাউন্ড কোথায় আছে? স্পেন্ড, তাই তো? স্টাডিজ, স্টাডি। স্লথ, স্লট। স্টাডি স্লট। এখানে শুধু টি সাউন্ড দেখানো হয়েছে, তোমরা ওটাও একটু বুঝতে পারবা। একটা করে দেখাতে হবে, সিজন অফ মিস্ট মেলো ফ্রুটফুল, এখানে কি 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 আছে? মিস্ট মেলো, মিস্ট মিলো। তাই তো? আর ফ্রুটফুল এখানেও আমরা পেতে পারি। এই দেখো এখানে আমরা এম সাউন্ড দিয়েছি, এরকম ভাবে একটা করে তোমাকে দেখা দিতে হবে। দেখো দ্য কারফিউ টোলস দ্য নেল অফ পার্টিং ডেইজ, কারফিউ টোলস, এ বি সি ডি ই। তাহলে এখানে কি কি আছে? দেখো এখানে কারফিউ, নেল, কি আছে? কারফিউ এর ক আছে, ক সাউন্ড আছে না? হ্যাঁ, সি থাকলেও কিন্তু এখানে ক সাউন্ড আসতেছে। নেলের কি কি আছে এই জায়গায়, বলো? ক সাউন্ড আছে। তাহলে কারফিউ, নেল, কারফিউ, তাই তো? ক সাউন্ড। তারপরে কি বলছে দেখো, হার্শ রিঙ্গিং সাউন্ড ইত্যাদি ইত্যাদি, বেল রিঙ্গিং, এটা বোঝানো হচ্ছে। তাহলে এইটা হলো আমাদের বড় কথা, ঠিক আছে তো? আচ্ছা, তারপরে তাহলে অ্যাসোনেন্স বুঝতে পারছো সবাই? জি স্যার। তাহলে এরপর যদি আমরা চলে আসি, সেটা হলো অ্যাসোনেন্স। তাহলে আমরা কনসোনেন্টে দেখলাম অ্যালিটারেশন, আর অ্যাসোনেন্সে দেখবো হচ্ছে কি ভাওয়েল সাউন্ড, ঠিক আছে তো? ভাওয়েল। ভাওয়েল সাউন্ডের ক্ষেত্রে দেখো অ্যাসোনেন্স ইজ দ্য লিটারি ডিভাইস ইন হুইচ আইডেন্টিক্যাল অর সিমিলার ভাওয়েল সাউন্ডস, দেখো আইডেন্টিক্যাল অর সিমিলার, একদম সিমিলারও হতে পারে অথবা কাছাকাছি হতে পারে, যেটা অ্যালিটারেশনের ক্ষেত্রে এটা ছিল। আর রিপিটেড ইন নিয়ার বাই সাউন্ডস উইদাউট রিকোয়ারিং কনসোনেন্ট রিপিটেশন, এখানে কনসোনেন্টের কোনো রিপিটেশন নাও করতে পারে, কিন্তু ভাওয়েল সাউন্ডের রিপিটেশন ঘটবে, ঠিক আছে? যেমন এখানে নো ওয়ান লিভস হোম আনলেস হোম ইজ দ্য মাউথ অফ আ শার্ক, এখানে কোন সাউন্ডের রিপিটেশন করছে? ওয়ান।
ওয়ানের সাথে হয়নি, ওয়ানের সাথে হচ্ছে কারো নাকি নো, হো, হ্যাঁ বলো। Oh, mouth. তাই তো, মাউথের সাথে, No, মাউথের সাথে কি ও আসতেছে না আ আসতেছে? শুধু লেটার দেখো না, এখানে ও আছে মানে সব no, জায়গায় ও Sorry. আছে, কিন্তু ও এর সাউন্ড গুলো কি no. একরকম? বলো। No, sir. হ্যাঁ, No, Home. sir. এখানে ও সাউন্ড কোথায় আছে? নোর সাথে ও আছে, হোমের সাথে ও আছে, মাউথের সাথে কি ও আছে নাকি আ আছে? আচ্ছা। ও এর কোনো sound নেই। এখানে তিনটা ওয়ার্ড, একটা হোমের এই দুটা দ্বারা ঘটেছে, আর একটা হচ্ছে ও নোয়ান। দেখো আর কোনো ভাওয়াল সাউন্ড এগুলো আছে? দেখো No, sir. No. যেমন ওয়া, ওয়ার সাথে কোনো কিছু আসতেছে? ওয়া, ওয়ানের ওয়া, ও আসে না। মাউ আছে এখানে ডিপথং, হ্যাঁ, আর হচ্ছে শার্ক আ, তার মানে এগুলো না। তাহলে আমাদের এখানে নো, হোম, এই তিনটা ওয়ার্ডের মধ্যে ও সাউন্ডের রিপিটেশন ঘটেছে। বুঝতে পারছো? Yes, sir. এবার হচ্ছে এইখানে কোন কোন সাউন্ড আছে দেখো। দেখো এই জায়গায় প্লাউ, তাই তো, হোম এবং প্লড। এখানে অবশ্য এখানে এ আসতেছে না, এখানে প্লড এবং হোমের সাথে আসতে মিলছে না, প্লড এবং হোম। প্লাউ এর সাথে মিলছে না, এখানে প্লাউটা এখানে মিলছে না, প্লাউ এর সাথে আও আসছে, ডিপথং আছে এখানে। হোম আর প্লড, হো আর প্লো মিলছে কিনা বলো সাউন্ডটা? স্যার ওয়ারির ওয়ে এটাও তো মিলছে। ওটা তো কনসোনেন্ট সাউন্ডে লিংক হয়ে গেল না? Yes, sir. জি স্যার, তাহলে এটা অ্যালিটারেশন। এটা অ্যালিটারেশন। আমরা তো ভাল Alliteration. সাউন্ড নিয়ে কথা বলছি, তাই না? কারণ ইয়ে মিলে ওয়ে, আর ওয়ে আর ওয়ারির সাউন্ডটা এক আসছে না। WW. এবার হচ্ছে দেখো এখানে যদি আমরা দেখি কোন সাউন্ড রিপ্লেস করছে, এটাকে ইজ ইন ইজ ন্যারো সেল ফরএভার লেইড, কোনটার সাথে মিলতে পারে আমরা এখানে? Each narrow. কোনটার সাথে ন্যারোর সাথে মিলবে? Each. মিলছে? Each এর সাথে each. ইসের A সাথে narrow. A late. ইসের সাথে কার মিলবে? সরি, কোথায় গেল? His. Sir. His. Narrow. ইসের সাথে হিজের, মানে এখানে একটা ই সাউন্ডের রিপ্লেস করছে, তাই না কিনা বলো? দেখো ইস, ইভার মিলছে কিনা? ইস, ইস, Ivar. ইভার, Sir, ই। হ্যাঁ তাই তো। তারপরে হিজের সাথে বলতে পারে হিজ, মানে ই সাউন্ডটা আছে কিনা কোথায় কোথায়, তাই তো, ই সাউন্ডটা কোথায় কোথায় আছে? ইস, হিজ, He. ইভার, হ্যাঁ, যদিও আই দিয়ে শুরু, কিন্তু উচ্চারণটা কি ই সাউন্ড কিনা, মানে সাউন্ডটা আমরা খেয়াল করবো, তাই না? হ্যাঁ, দেখো আমরা যদি এখানে লিটারেশন Finish pitch. Assonance. অ্যাসোনেন্স কোথায় গেল, কত পেজ? 19। Finish pitch. জি স্যার। আচ্ছা, এই যে repetition of a vowel sound in nearby words without the recurrence of consonant sound, যেমন there is an assonance make and hate, এই সাউন্ড আছে না, may, হ্যাঁ, এই sound. hey, A. হ্যাঁ এই সাউন্ড, হ্যাঁ Make রিপিটেড। hits. লাভ and ডাভ কোন সাউন্ড আছে? আ সাউন্ড না, হ্যাঁ। লা আর ডা, এরকম ভাবে। হ্যাঁ, যেহেতু সিমিলার বা, মানে এখানে বলছে না যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কাছাকাছি, সেটা আমরা ধরে নিতে পারি। এখানে একটা কথা আসলো না যে কোথায় গেল, কোথায় আইডেন্টিক্যাল আর সিমিলার, তো একদম সিমিলার হবে অথবা একদম সিমিলার না হলেও কাছাকাছি সাউন্ডটা আসবে, যেটা আমাদের একটা রিদম বা মিউজিক্যালিটি ক্রিয়েট করবে। এরকম কিছু পাইলে আমরা সেগুলোকে ধরবো কি, যেমন এখানে যেমন হচ্ছে সান আর রান হচ্ছে না, সান আ সাউন্ড আছে না এই জায়গায়, Run. সান আর রান নাকি? Run. হ্যাঁ, সা আ সাউন্ড আছে এই জায়গায়, আ সাউন্ড, এটা হচ্ছে আ সাউন্ডের রিপ্রেজেন্টেশন কিন্তু, ঠিক আছে? তারপর এখানে কি কি থাকতে পারে, যেমন বাট আছে, তাই না, কাস্টমের কা Custom but. আছে,
তাই না? আর এর আ আছে, ঠিক আছে তো? তারপরে এখানে আর কি কি থাকতে পারে? সেরিমানি, নেই। হ্যাঁ এইখানে সরি মানির সাথে মানে মনি, আমরা তো মনি বলি, ওরা মানি বলে। এখানে আরো কিছু আছে, ইনোসেন্স, ইনো ও, বোর্ন আছে না? দেখো আমরা যদি খুঁজে নিতে পারি এর ভিতরে কি আছে, নো, আর এখানে কি আছে, ইনো, আর এটা বো, বর্ণের বো। বো আছে তাই না? হ্যাঁ, হাও এর সাথে কিছু মিলবে? আপাতত মিলছে না। হ্যাঁ, তো এরকম না, ভাবে মিলবে না। আমরা অনেকগুলো সাউন্ড কিন্তু এভাবে ক্রিয়েট করতে পারি। তাহলে এখানে হচ্ছে কি অ্যালিটারেশন এবং অ্যাসোনেন্স দুটাই রিপিটেশনকে বোঝানো হচ্ছে, কিন্তু একটা হচ্ছে কি কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন, কিন্তু সেটা হবে কোথায়? Consonants আর একটা যেখানে sound। কোথায় হলে হবে? বলো, কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশনটা কোথায় হতে হবে? রিপিটেশন অফ আ কনসোনেন্ট, হ্যাঁ, কনসোনেন্ট শুরুর দিকে নাকি ওয়ার্ডের শুরুতে, হ্যাঁ পুরো দিকে থাকতে হবে ওয়ার্ড এটা। বা সিলেবলের শুরুতে, শেষের দিকের কথা কিন্তু বলা হয়নি। আর ভাল সাউন্ড কি এর শুরু শেষ বলে কথা নেই নাকি? যেখানে থাকুক মিল যে থাকলেই কোনো হবে। জায়গায় হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে আরেকটা কথা হচ্ছে হাইপারবোলি, এই শব্দটা খুব, 39 পৃষ্ঠায় স্যার, বলো। হুম, 39 পৃষ্ঠায়। আচ্ছা। হ্যাঁ, তাহলে হাইপারবোলি বলতে বোঝানো হচ্ছে কোনো কিছু অতিরঞ্জিত করা। অতিরঞ্জিত করে বলা, মানে বাড়িয়ে বলা, ঠিক আছে তো? হুম, জি বলছে মানে একটা কথা অতিরিক্ত, মানে যা হওয়ার কথা তার থেকে একটু বেশি বাড়িয়ে বলা। হ্যাঁ, এরকম কোনো কথা আমরা অনেক সময় বলি না, অনেক সময় ঠিক আছে কাউকে তোষামোদ করতে গিয়ে, হ্যাঁ, বা জি হচ্ছে যে যে কোয়ালিটির না তাকে একটু তোষামোদ করবো বিধায় তাকে এমন করে বললাম সে একদম মানে কি হলো, মনে মনে খুব ফুলে গেল। ফুলে গেল, পটে গেল নাকি, এরকম একটা বিষয়। তো এই ক্ষেত্রে যেটা না সেটাকে বাড়িয়ে বলাটাই হচ্ছে কি, এখানে এক্সাজারেট করে বলা হচ্ছে কি হাইপারবোলি। হাইপারবোলি। হুম, যে এটা আছে না যে আইস, দেখো এই যে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড একটা কবিতা ছিল, সে যেমন হচ্ছে হোম কবিতাটা আমরা যদি বলি, হোমকে কিসের তুলনা করা হয়েছে বলো তো? শার্ক, মাউথ অফ শার্ক। মাউথ অফ শার্ক, মানে এটা আসলে কি বোঝাতে ব্যবহার করা হয়েছে? হিংস্রতা বোঝাতে নাকি? হ্যাঁ, হ্যাঁ তাহলে হচ্ছে হোমকে মাউথের সাথে, শার্কের মাউথের সাথে তুলনা করা, তাহলে এটা একটু অতিমাত্রায় বলা হয়ে গেছে। হ্যাঁ, মানে তার সেই ডেঞ্জারটাকে বোঝাতে গিয়ে তিনি এটা বুঝিয়েছেন। দেখো এখানে বলছে 10,000 saw I at a glance, মানে এক পলকে 10,000 দেখতে পেলাম। এক পলকে কি 10,000 দেখা সম্ভব বলো? না স্যার। তুমি কি এক পলকে গুনতে পারবা 10,000 পর্যন্ত? গুনতে পারবা না নিশ্চয়ই। না। তাহলে এটাও একটু বাড়িয়ে বলা, এক্সাজারেট করে বলা। তাই বলছি দেখো হ্যাঁ। হ্যাঁ বলো। ইকো কবিতায় যদি এখানে লেখা আছে ও ড্রিম হাউ সুইট, এটাও কি হাইপারবোলে দিতে পারি? হোড ও ড্রিম হাউ সুইট, হাউ সুইট টু সুইট। না হাইপারবোলি থাকতে হলে এমন কিছু কথা থাকতে হবে যেখানে মনেই হবে যেন হাইপারবোলি আছে। হি ইজ ভেরি গুড। সেখানে তো বিটার সুইটও আছে। হ্যাঁ, তাহলে তোমাকে এমন একটা সেন্স থাকতে হবে যেখানে বোঝাই যাবে যে অতিরিক্ত করে বলা হচ্ছে, ঠিক আছে? জি স্যার। যেমন 10,000 saw at a glance, এটা যে হাইপারবোলি একদম ক্লিয়ার না বলো? হ্যাঁ কিন্তু কেউ যদি বলে যে আই স আ লট অফ ইট, আমি এটার অনেক দেখলাম, এখানে কি হাইপারবোলি সেন্সটা আছে? না। না স্যার। এরকম হাইপারবোলি মানে বুঝতে হবে, তুমি বুঝতে পারবা যে এখানে অতিরিক্ত করে বলা হচ্ছে, এরকম একটা সেন্স থাকতে হবে, ঠিক আছে? মানে ভেরি বা বেশি করে বলাটাই হাইপারবোলি হবে না, কিন্তু অতিরঞ্জন করা একটা কথা থাকতে হবে। অতিরঞ্জন মানে বুঝছো তো, মানে যা না, জি স্যার, হ্যাঁ তার থেকে বাড়ায় বলে। হ্যাঁ সেই রকম করে বলা হচ্ছে অতিরঞ্জন করা। তা সেটা এখানে এক্সাজারেটেড ব্যাপারটা আসবে। এখানে দেখো একটা অতিরঞ্জন কেমন আছে, যে আই লাভড অফিলিয়া, মানে এখানে হ্যামলেট তার প্রেমিকা যখন মারা যায় তখন তার ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তার ভাইয়ের কাছে এই কথাটা বলছে। হ্যাঁ, যে আই লাভড অফিলিয়া 40,000 ব্রাদার্স কুড নট মেক আপ মাই সাম, মানে আমি যে ভালোবাসি এরকম 40,000 ভাইয়ের ভালোবাসা দিলেও আমি তাকে যেভাবে ভালোবাসতাম এরকম হবে না। এটা কি হাইপারবোল। একটু অতিরিক্ত হয়ে গেল না? হ্যাঁ, যে 40,000 ভাইয়ের ভালোবাসা এক করলেও আমার ভালোবাসার সমান হতে পারবে না। তাই বুঝতে দেখো উইথ অল দেয়ার কোয়ান্টিটি অফ লাভ, মানে একজন ভাই তার বোনকে, তাই তো ভ্রাতৃত্ববোধের যে ভালোবাসা বাসে এরকম 40,000 ভাইয়ের ভালোবাসা দিলেও এরকমটা করা যাবে না। তাহলে এটা বোঝা যাচ্ছে না যে এটা একটা, দিস ইজ দ্য ডেলিভারেড এক্সারেশন, ইন্টেন্ট টু এক্সপ্রেস ইন্টেন্স ইমোশনাল প্যাশন। হ্যাঁ,
তাহলে তার গভীর প্যাশনকে প্রকাশ করতে তিনি এই কথাটা আসলে ব্যবহার করেছেন। কি বুঝতে পারছো সবাই? জি স্যার। দেখো এখানে আরেকটা আছে, হচ্ছে আই লাভ ইউ ডিয়ার, আই লাভ ইউ টিল চায়না অ্যান্ড আফ্রিকা মেট। তাহলে আমি তোমাকে ভালোবাসি এবং বেসে যাব ততদিন পর্যন্ত, যতদিন না পর্যন্ত চায়না এবং আফ্রিকা একসাথে হয়ে যাবে। এটা কি হওয়া সম্ভব? না স্যার। তার মানে কখনোই কমবে না, মানে ফরএভার বোঝানো হয়েছে। তারপরে এমনকি দ্য রিভার জাম্পস ওভার দ্য মাউন্টেন, হ্যাঁ, অ্যান্ড দ্য স্যামন সিং ইন দ্য স্ট্রিট। মানে ইলিশ মাছ রাস্তায় উঠে আসবে, মনে করো আমি ইলিশ মাছই বললাম, তো ইলিশ মাছ যখন রাস্তায় উঠে এসে হাঁটবে, আর নদী যখন মাউন্টেন বা পাহাড়ের উপর দিয়ে জাম্প করে ওই সাইডে চলে যাবে, যেদিন এরকম ঘটনা ঘটবে ততদিন পর্যন্ত আই উইল লাভ ইউ। তাহলে এটা কি অতিরিক্ত না? বলো। জি স্যার। হুম, তা হচ্ছে এখানে তো অতিরিক্ত বলা হয়ে গেছে। তা এইগুলো হচ্ছে কি হাইপারবোলি। বিষয়গুলো তেমন জটিল কিছু না, জাস্ট একটা মানে কবিদের যে মিনিং বোঝাতে গিয়ে যে সেন্সগুলো ব্যবহার করে থাকে সেগুলো আসলে এখানে দেখানো হচ্ছে। এরপর হচ্ছে প্যারাডক্স। এই প্যারাডক্সটা দেখলাম কেউ একজন কিসের সাথে যেন মিলিয়ে ফেলছো, ভুলে গেলাম, খাতা দেখতেছিলাম তোমাদের, কারো একজনের এটা মিলে ফেলছো, কয়েক মিনিটের এটা দেখো প্যারাডক্স মানে হচ্ছে, মানে আমরা যেমনটা ভাবি তার থেকে বিপরীত ভাবনা। মানে মনে হবে জানো আমাদের ভাবনার সাথে আমরা জেনারেলি যেভাবে চিন্তা করে থাকি, ধরে থাকি, বিষয়টা সেইভাবে মিলবে না। আমরা যেমনটা মনে করে থাকি তেমন কথাবার্তা না। এখানে কথাটা কেমন জানি, আমাদের প্রত্যাশিত বা এক্সপেক্টেড বা হচ্ছে সাধারণ চিন্তা ভাবনা থেকে একটু ভিন্ন মাত্রার হবে প্রথম শোনাতে আর কি, হ্যাঁ প্রথম শোনাতে, কিন্তু গভীরভাবে বিবেচনা করলে কথাটা মনে হবে না ঠিক আছে। বুঝতে পেরেছো? দেখো প্যারাডক্স লিটারালি মিন্স কন্ট্রারি টু এক্সপেকটেশন অর এগেইনস্ট আওয়ার কমন বিলিফ। তাহলে আমরা যা বিশ্বাস করি বা আমরা যা মনে করে থাকি তার থেকে একটু বিপরীত হবে, হ্যাঁ। কিন্তু একটু যদি গভীরভাবে বিশ্লেষণ করা যায় বা এর যে অরিজিনাল মিনিংটা ধরা যায়, তাহলে সেই মিনিংটা কিন্তু সত্য প্রমাণিত হবে যে না ঠিকই আছে। কেমন একটা উদাহরণ দিয়ে যদি বলি যে এই জায়গাটা, আই হ্যাভ টু বি ক্রুয়েল টু বি কাইন্ড টু ইউ, মানে কি তোমার প্রতি দয়া দেখানোর জন্যই আমাকে ক্রুয়েল হতে হচ্ছে। কথা বুঝতে পেরেছ? তো জি স্যার। দয়া দেখানোর জন্য নিষ্ঠুর হওয়া, এটা আবার কেমন হলো কথাটা? দয়া দেখানোর ক্ষেত্রে নিষ্ঠুর হওয়াটা কি, কথাটা কি কমন মনে হচ্ছে? বলে এরকমটা হয়? হ্যাঁ, মনে করে এরকম যে আমি একজন স্টুডেন্টকে পড়াই, ঠিক আছে, তো এখন তার প্রতি দয়া দেখানো, ভালোবাসা দেখানো মানে কি তার পড়াশোনা যে যেমন করে তেমন করা, নাকি তাকে শাসন করা? হুম, এই যে তাকে স্যার শাসন আপনি করা। বললেন হ্যাঁ, শাসন করা, তাই না? যেমন হচ্ছে কি মানে কিং সোলাইমন বা নবী বলেছেন যে স্পেয়ার দ্য রড স্পয়েল দ্য চাইল্ড। মানে কি স্পেয়ার দ্য রড মানে কি, তুমি যদি লাঠি ছাড়ো তাহলে তোমার সন্তান নষ্ট হবে। মানে কি এটা মানে হলো সন্তানকে শাসন না করা মানে কি সন্তানকে ধ্বংস করে দিয়ে দেওয়া বা তাকে ভালো না বাসা। তাকে শাসন না করা মানে তাকে ভালো না বাসা, মানে তাকে নষ্ট হতে যেতে দাও। হ্যাঁ, এইটাকে তিনি কিন্তু বুঝিয়েছেন। বুঝতে পারছো? তাহলে এটা কি আমাদের তাহলে হচ্ছে আই হ্যাভ টু বি ক্রুয়েল টু বি কাইন্ড। এটা দেখ আমরা প্রথমে শুনতে কেমন হলো যে কাইন্ড হওয়ার জন্য আবার ক্রুয়েল হয় নাকি মানুষ কোনোদিন? হ্যাঁ, তো এরকম শুনতে ভালো লাগবে না, কিন্তু একটু বিবেচনা করলে মনে হবে যে ঠিক আছে কথাটা। এরকম আরো কিছু ইয়ে আছে, যে উদাহরণ আছে, আমরা যদি একটু দেখি। দেখো সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, মানে অ্যাডভার্সিটির ব্যবহারটা কিন্তু সুইট। মানে কি প্রতিকূল পরিস্থিতি কি কখনো ভালো হয় আমাদের কাছে? বলো, প্রতিকূল পরিস্থিতি কি ভালো হয়? আসলে প্রতিকূল পরিস্থিতি প্রতিকূলই, কিন্তু এখানে কবি যেটা বলেছেন সেই দিক থেকে তিনি বিবেচনা করে দেখছেন যে মাঝে মাঝে অ্যাডভার্সিটিও ভালো, প্রতিকূল পরিস্থিতিও ভালো। কারণ কি প্রতিকূল পরিস্থিতি আমাদের কি করে বলো, আমাদেরকে মানুষ চিনতে সাহায্য করে, অনেক শিক্ষা দেয়।
সেদিক থেকে প্রতিকূল পরিস্থিতির ইউজটা কিন্তু সুইট, এইটা। হ্যাঁ, তারপর বলছে আই এম টু বি ক্রুয়েল অনলি টু বি কাইন্ড, এটা যেটা বলেছিলাম। তারপর হচ্ছে মাই অনলি ট্রু লাভ স্প্র্যাং ফ্রম মাই অনলি ট্রু হেট, বলছে তোমার প্রতি আমার ভালোবাসা শুধু আমার ঘৃণা থেকে জন্মেছে, মানে তোমাকে ঘৃণা করি বলেই, মানে তোমাকে ঘৃণা করতাম বলেই, বা তোমার দুই পরিবারের মধ্যে, যে বিশেষ করে রোমিও জুলিয়েট এই কথাটা এসেছে, হ্যাঁ, যে দুই পরিবারের মধ্যে প্রচুর শত্রুতা, কিন্তু এই শত্রুতার মধ্যে আবার দেখা যাচ্ছে দুই পরিবারের ছেলে মেয়ে একজন আরেকজনকে ভালোবাসে, ঠিক আছে? তো এই কথাটা রোমিও বলেছে জুলিয়েটকে, যে মাই অনলি ট্রু লাভ স্প্র্যাং ফ্রম মাই অনলি ট্রু হেট, যে সত্যিকার অর্থে ভালোবাসায় আমার আমার মানে এই ঘৃণায় তোমার প্রতি আমার সত্যিকারের ভালোবাসা জন্ম দিয়েছে, এরকম বলছে। হ্যাঁ, তাহলে দেখো হিজ ডিপেস্ট লাভ জুলিয়েট কামস ফ্রম দ্য ফ্যামিলি হি ইজ অপোজ টু হেট, হ্যাঁ, দ্য ক্যাপুলেটস, দিস ইজ প্যারাডক্সিক্যাল বিকজ লাভ অ্যান্ড হেট আর এক্সট্রিম অপোজিট, বুঝতে পেরেছ? একইভাবে আর চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান, হলো কথাটা। আর চাইল্ড কিভাবে না স্যার ম্যানের ফাদার হতে পারে, কিন্তু আমরা ইয়াতে পড়েছি না, বা তোমরা তো ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা আছে, সেখানে দেখানো হচ্ছে যে অ্যাডাল্ট মানুষের থেকে চাইল্ডদেরকে তিনি বেশি ইয়া করেছেন, মানে এক্সপেরিয়েন্স বলেছেন, কোন দিক থেকে? স্পিরিচুয়ালিটির দিক থেকে, বুঝতে পেরেছ? তাই বলছে যে এখানে আ পারসন চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, দেখো, শেপ দ্য অ্যাডাল্ট পার্সোনালিটি, অথবা একজনের চাইল্ডহুড এক্সপিরিয়েন্সই তাকে অ্যাডাল্টহুডে কেমন হবে সেটা বলে দেয়। তাই সেই হিসাবে চাইল্ডহুড হচ্ছে কি ম্যানের ফাদার, ঠিক আছে? তো এরকম ভাবে কিছু স্টেটমেন্ট রয়েছে, কিছু কথা রয়েছে, প্রথম দিকে শুনতে মনে হবে কেমন জানি একটু এলোমেলো, ঠিক আছে? তো এটা তো এরকমটা হয় না, কিন্তু একটু হলেও সত্য বলে দেয় স্যার ওইরকম। হ্যাঁ, একটু একটু কথাটা বিবেচনা করলেই বোঝা যাবে যে কথাটা আসলে ঠিক। এখানে আর আরেকটা কি হতে পারে, সনেট 73-তে যে পড়েছিলাম যে মৃত্যুই মানুষকে মানে আমাদের ভালোবাসা আরো শক্ত করে তুলবে। হ্যাঁ, অবশ্যই এটা এটা হতে পারে, অবশ্যই। এটা আচ্ছা, এটা ইয়া কোথায় আছে গো, বলো তো? স্যার সনেট 73 15 পেজে। না, ওটা না, মানে এই যে যেটা পড়লাম সেটা এবিসি তে কত পেজ আছে? 52 পেজে স্যার। হ্যাঁ 52। 52 পেজ, প্যারাডক্স, তাই তো? ছোট করে দেওয়া আছে, দেখো, সেলফ কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দ্যাট হাইডস a rational meaning. Sweet at the surface, the surface meaning is of this line appears contradictory, as generally adversity is bitter, but as we go deeper we find the truth that adversity carries within itself the sweetness of achievement. ঠিক বুঝতে পারছো সবাই? জি স্যার। স্যার আমি একটু 2 মিনিট সময় নিচ্ছি। সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। ওকে, এরপর আমরা যেটা পড়ছি সেটা হলো অনোমেটোপিয়া। হ্যাঁ, টুংটাং করে কার ফোনে সাউন্ড হচ্ছিল? টুংটাং করে সাউন্ড হচ্ছিল কার ফোনে? আচ্ছা, যার ফোনে সাউন্ডটা হোক, আসলে আমি সেটা বলতে চাইনি, আমি একটা অনোমেটোপিয়ার উদাহরণ দিলাম, বুঝতে পারছো? এটা একটা অনোমেটোপিয়ার উদাহরণ। হ্যাঁ, শনশন করে বাতাস বইছে, ভ্যা ভ্যা করে ছাগলটা ভেড়াটা চিল্লাচ্ছে। দৃঢ়ত্ব শব্দ। হ্যাঁ, মানে কি, এটা হচ্ছে কি শব্দ নির্দেশ করবে, ঠিক আছে? কিছু সাউন্ডকে নির্দেশ করবে। আমরা এমন কিছু ওয়ার্ড ইউজ করব যে ওয়ার্ডগুলো বা যে কথাগুলো আমাদের একটা সেন্সকে নির্দেশ করবে, বুঝতে পেরেছো? এরকম প্যান প্যান করে কাঁদলে তো হবে না, ঠিক আছে? তো এই যে প্যান প্যান করে কাঁদা বলি না আমরা, শুধু প্যান প্যান করে কাঁদে। হ্যাঁ, এটা কি বলছে? একটা সাউন্ড। হ্যাঁ, হিসিস করে সাপটা কি করছে? হিসিস করতে করতে এগিয়ে আসছে, ঠিক আছে? তো তাই বলছে, দেখো, দ্য ওয়ার্ড অনোমেটোপিয়া কি নির্দেশ করছে? লিটারালি মিন্স দ্য মেকিং অফ আ নেম বাই ইমিটেটিং সাউন্ড। হ্যাঁ, তাহলে সাউন্ডকে নির্দেশ করার মাধ্যমে। হ্যাঁ, তাহলে দেখো, ধ্বনি অনুকরণ করে শব্দ তৈরি করা বা ধ্বনি নকল করে নাম সৃষ্টি করা, এটা হচ্ছে ওদের মিনিং। কিন্তু এটা অরিজিনালি হচ্ছে onomatopoeia is figure of speech and sound device in which a word imitates, resembles or suggests the natural sound associated with an object or action. তাহলে যে অবজেক্টটা যে অ্যাকশনের সাথে রিলেটেড, মানে যে সাউন্ডটা যে অবজেক্ট বা অ্যাকশনের সাথে রিলেটেড, সেইটাকেই তার মাধ্যম দিয়ে বলে একটা সাউন্ডকে ইমিটেট করা, বুঝতে পেরেছো?
যেটা ঝমঝম করে কি পড়লো, বৃষ্টি। বৃষ্টি পড়া শুরু বৃষ্টি। করলো। হ্যাঁ, তো এরকম আর কি, যখন তুমি কিছু ইয়া করবে তখন বোঝা যাবে যে একটা সাউন্ডকে নির্দেশ করা হচ্ছে। দ্য ফেয়ার ব্রিজ ব্লু অ্যান্ড দ্য হোয়াইট ফোম ফ্লু। ফোম কি, ফেনা নাকি, ফেনা কি হচ্ছে, ফোম ফ্লু, উড়ে যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি একটা ইমেজ ক্রিয়েট হচ্ছে আমাদের। হ্যাঁ, তো এরকম ভাবে তারপর ধরো এখানে ইট ক্র্যাকড অ্যান্ড গ্রোল্ড অ্যান্ড রোয়ার্ড অ্যান্ড হোল্ড। হ্যাঁ, ক্র্যাকড মানে কি, ফেটে যাওয়া। গ্রোল্ড মানে কি, গর্জন করে ওঠা। হ্যাঁ, রোয়ার্ড মানে গর্জন করে ওঠা। এক একটা হাউল্ড মানে গর্জন করে ওঠা। এক একটা প্রাণীর এক একটা সাউন্ডকে নির্দেশ করছে। কিন্তু এটা দিয়ে আসলে একটা জাহাজকে নির্দেশ করছে, যে জাহাজটা বরফ জমানো একটা সমুদ্রের ভিতর দিয়ে যাচ্ছে। আর যখন সমুদ্রের ভিতর দিয়ে বরফ ভাঙতে ভাঙতে যাচ্ছে জাহাজটা, তখন এরকম সাউন্ড হচ্ছে, যেটা তোমরা সেকেন্ড ইয়ারে পড়বা, যদি সেকেন্ড ইয়ারে তোমাদের সিলেবাসে থাকে আর কি, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যানের এই কবিতাটা। তাই এখানে কি আছে, ক্র্যাক মানে কি, ফেটে যাওয়া। ফাটল সাউন্ড হয় কি, ক্র্যাক হয় না, এরকম ভাবে। যেমন হচ্ছে মরাত করে ডালটা ভেঙে গেল, মরাত করে ডালটা ভেঙে গেল। এখানে অনোমেটোপিয়া কোনটা বলো? ডাল ভেঙে যাওয়া। না, সাউন্ড মরাত। ও ক্র্যাক ক্র্যাক। মরাত করে দাও। করে, তাই তো, মরাত করে ভেঙে গেল। ঠিক আছে তো, ধপ করে সে বসে পড়লো, আসলে এরকম ধপ জি, করে স্যার। বসে পড়লো। তো এখানে সেরকম ভাবে সাউন্ড ক্রিয়েট হবে। দেখো এই যে সাউন্ড, ক্র্যাকড সাউন্ড অফ আইস ব্রেকিং, গ্রোল্ড ডিপ অ্যানিমেল রামলিং সাউন্ড, রোয়ার্ড লাউড থান্ডারাস সাউন্ড, হাউল্ড দেখো ওয়াইল্ড উইন্ড লাইক অর বিস্ট লাইক ক্রাই। অতএব এখানে কোল্ডিস ইউজেস দিস সাউন্ডস ইমিটেটিং ওয়ার্ডস টু ডিপিক্ট দ্য শিপ মুভিং থ্রু দ্য আইসি সি হোয়ার দ্য আইস ব্রেকস গ্রিনস অ্যান্ড মেক্স টেরিফাইং নয়েজ। অতএব দ্য অনোমেটোপিয়া ক্রিয়েটস অ্যান অ্যাটমসফিয়ার অফ ডেঞ্জার অ্যান্ড হার্শনেস। অন্যদিকে দেখো দ্য ফুল গ্রোন ল্যাম লাউড ব্লিট ফ্রম দ্য হিলি বর্ন। হ্যাঁ, ফুল গ্রোন ল্যাম মানে কি, মোটামুটি বড় হয়ে গেছে এমন ভেড়া। ঠিক আছে তো, সে কি করছে, লাউড ব্লিট, ব্লিট মানে বুঝছো ভেড়ার ডাককে কি বলা হয়, ব্লিট। ব্লিট। প্লিজ। হেজ ক্রিকেট সিং, দ্য রেড ব্রেস্ট হুইসেল, হুইসেল মানে কি, শীষ দেওয়া নাকি, রেড ব্রেস্ট একটা পাখির নাম, যে পাখিটা করছে কি, হুইসেল দিচ্ছে। দ্য গ্যাদারিং শোয়ালোজ টুইটার ইন দ্য স্কাই। শোয়ালো পাখি কি, চড়ুই টুইটার পাখি নাকি, হচ্ছে। চড়ুই পাখি টাইপের এক ধরনের পাখি। তো দেখো এই যে রেড ব্রেস্ট কেমন পাখি, দেখো রেড ব্রেস্ট বার্ড দিতে হবে না, আবার আসবে না, হুইস্কি চলে আসছে। হ্যাঁ, রেড ব্রেস্ট বার্ড, দেখো এই যে পাখিটা, হ্যাঁ, যার বুকের কাছে একটু রেড মতো, এই জন্য রেড ব্রেস্ট বলা হয়। সে পাখি হুইসেল দিচ্ছে। আর টুইটার করছে কোন পাখি, শোয়ালো। শোয়ালো বার্ড, এই যে শোয়ালো, এই জাতীয় পাখিগুলো টুইটার করছে, কিচিরমিচির করছে, অসংখ্য পাখি। তো এই জন্য এগুলোকে বলা হয়েছে, কোথায় গেল এটা, কোন পেজে আছে এটা, অনোমেটোপিয়া এখানেই আছে নাকি উপরে, এই যে দেখো। 51। হ্যাঁ, তারপর দেখো a figure of speech in which sound of the words and phrases suggests the sense. হ্যাঁ, the sound must seem an echo to the sense, ইকোর মতো মনে হবে। হ্যাঁ, এই যে উদাহরণগুলো দেওয়া আছে। স্যার একটা এক্সাম্পল কি হইতে পারে, স্টপিং বাই উঠতে হ্যাঁ বলো, বলবো? হ্যাঁ বলো। দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ। হ্যাঁ অবশ্যই, ওই যে তোমার স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুইপিং সাউন্ড যেটা হচ্ছে ওটাও একটা অনোমেটোপিয়া। স্যার হুম, আমরা তো সাউন্ড হিলে এর অনেকগুলো উদাহরণ দেখতে পাই, তাই না? হ্যাঁ, যেমন বলো। স্যার একটু ওয়েট করেন, দাঁড়ান। দেখি তুমি যদি পাও অনোমেটোপিয়ার কোথায় সাউন্ড আছে, যে সাউন্ড রিলেটেড কোনো কিছু আছে কিনা। ও একটা আছে তো, ওই যে and Sabbath rang slowly সাব্বাত র্যাং স্লোলি। হবে। স্যার আমাদের অনেকগুলো কবিতা আছে এগুলো। হ্যাঁ, পরের অনেক লাইনে কবিতা আছে। আছে, আমরা তো খুঁজে, এগুলো উদাহরণগুলো তো আমরা জাস্ট পড়ছি বলে ওটা এখন পাবো, আরো যেগুলো কবিতা আছে তার ভিতর থেকেও আমরা পাবো। ঠিক আছে। হ্যাঁ ইলিজিবিলিটিয়ানের ওইখানে পড়ছিলাম অনেকগুলো শব্দ। ওখানে অ্যালিশনের উদাহরণ আমরা পাবো। দেখো এরপরে যেটা আছে অ্যালিশন। হ্যাঁ,
এবার কোনটা আছে? তাহলে ওনোমেটোপিয়া হলো কি সাউন্ড রিলেটেড নাকি? আমরা কিছু সাউন্ড ইউজ করব যেটা ওই যাকে নির্দেশ করব তার সাথে রিলেটেড, এবং ওই সাউন্ডটা ওই ইমেজটা আমাদের ভিতরে ক্রিয়েট করবে। ঠিক আছে? আর বেথস তো আমরা পড়েছি, বেথসকে কি জানো? অ্যান্টি ক্লাইম্যাক্স। অ্যান্টি ক্লাইম্যাক্স। আমরা যদি এখান থেকেও দেখি বেথস কোথায় আছে? বেথোস আর ইনক্লাইম্যাক্স এক। হ্যাঁ, অ্যান্টি ক্লাইম্যাক্স একই। অ্যাফোরিজম, আর্কেইড, অ্যাসোনেন্স, ব্ল্যাঙ্ক ভার্স। বেথোস 16 পেজে। 16 পেজে। জি আচ্ছা, অ্যান্টি ক্লাইম্যাক্সের সাথে দিয়ে রাখছে না? জি স্যার। আচ্ছা, এই জন্য আলাদা করে ডিকশনারি মিনিং পাওয়া যাচ্ছে না। আচ্ছা, 16 পার হয়ে গেছি আমরা। অ্যানাফোরা, এই যে অ্যান্টি ক্লাইম্যাক্স এখানে বেথস দেওয়া আছে। তাহলে ওটা গেল, যেহেতু ওটা আমরা পড়েছি। তারপর আছে কি অ্যালিউশন। অ্যালিউশন, অ্যালিউশন পড়েছি আমরা। অ্যালিউশন কি? এখান থেকে দেখি, ALLU। আমরা ইয়া পড়েছি না? দেখো, টু হেলেনে পড়েছি, তারপর হচ্ছে ইলিজিতে পড়েছি। ওগুলোতে কি আছে? অ্যালিউশন। অ্যালিউশন মানে হচ্ছে হিস্টোরিক্যালি মানে কোনো এটাই। ইভেন্ট, সেটা মিথিক্যাল হোক, হিস্ট্রিক্যাল হোক। যেমন আমরা আপ্রিয়ার ফর মাই ডটার পড়েছি না? হ্যাঁ, জি স্যার। ওখানে কার কার কথা বলা হয়েছে? হেলেন, মডগন, মর্ডগানের কথা হেলেন। আসতে পারে, হেলেনের কথা এসেছে, তাই না? তারপরে প্রথম বিশ্বযুদ্ধের কথা ইঙ্গিত এসেছে। তারপর হচ্ছে তোমার যদি টু হেলেন পড়ি, তাহলে ওখানে কাকে নিয়ে কথা বলা হয়েছে? সাইকি। হেলেন নিয়ে কথা বলেছে। হেলেনই তো এসেছে নাকি? হ্যাঁ, হেলেন ট্রয়ের তো যে হেলেন। নিউক্লিয়ার পরে সাইকিও ছিল। হ্যাঁ, সাইকে এসেছে। তারপরে হচ্ছে তোমার আমরা যদি নাইশিয়ান বার্গস। হ্যাঁ, নাইশিয়ান এসেছে, গ্রিক মিথোলজি, যে গ্রিক মিথোলজির যে ব্যাপারটা বা গ্রিস, হ্যাঁ ওটা এসেছে। তারপর হচ্ছে তোমার যদি আমরা এলিজিবিলিটি কাউন্টি চার্জিয়ার দেয়, ওখানে কি আমরা মিল্টনের কথা পেয়েছি, জন মিল্টনের কথা আসছে না? তারপরে ক্রমওয়েলের জি, কথা স্যার। এসেছে নাকি? জন মিল্টন, ক্রমওয়েল, এগুলোর কথা এসেছে। তো এরকম ভাবে অ্যালিউশন হচ্ছে কি অ্যান ইমপ্লিসিট অর ইনডাইরেক্ট রেফারেন্স টু অ্যানাদার ওয়ার্ক অফ লিটারেচার, হিস্ট্রিক্যাল অর মিথিক্যাল পারসন অর ইভেন্ট। এই যে মিথিক্যাল পারসনের মধ্যে আমরা পাচ্ছি কাকে? বলো। হেলেনেরকে, তাই না? হেলেনকে পাচ্ছি। হেলেন। বেশ করে- হেলেন, বেশ করে- ভিনাস। হ্যাঁ, আপ্রিয়ার ফর মাই ডটারতে আমরা অনেকগুলো পেয়েছি। হ্যাঁ, হেফাস্টাস পেয়েছি, তাই তো? অ্যাফ্রোডাইটি পেয়েছি। ইনডিরেক্ট, কিন্তু সরাসরি বলা হয়েছে অথবা সরাসরি নাও বলা হতে পারে। হ্যাঁ, ওই যে হাজবেন্ডের কথা বলা হয়েছে, ফ্রেন্ড পায় না বলে বলা হচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে ফোম, ফোম থেকে জন্ম হওয়া যে দেবীর কথা বলা হয়েছে, তাই না? অ্যাফ্রোডাইটি। হ্যাঁ, তা এই যে ইয়াগুলো, এগুলো হচ্ছে কি বলবো কি? এগুলোকে আমরা অ্যালিউশন বলবো। ঠিক আছে? এগুলোকে বলবো কি আমরা? অ্যালিউশন। তার মানে ইনডিরেক্টলি রেফারেন্স করে যে। হ্যাঁ, রেফারেন্স করা। ঠিক আছে তো? মানে অন্য কোনো গল্প বা কাহিনীর কিছু অংশ এখানে তুলে দেওয়া, তুলে দিয়ে বোঝানোর চেষ্টা করা। ঠিক আছে? সেটা ইনডাইরেক্টলি হতে পারে অথবা ডাইরেক্টলিও থাকতে পারে নাম। যেমন টু হেলেনে তো আমরা বুঝতেই পারছি ডাইরেক্টলি কাকে রেফার করা হয়েছে। হেলেন কে, হেলেন হেলেন। কে, দেখো, নাইশিয়ান বার্গ কে। স্যার সাইকিও তো তো আছে। হ্যাঁ ওই তো দেবতার নাম আসলেই হবে। হ্যাঁ, দেখো, an allusion is an indirect reference to a person or place or thing or event of historical, cultural, literary significance that author assumes the reader will recognize. হ্যাঁ, যেমন আমরা যদি দ্য গিফট অফ দ্য মেজাই কার রেফারেন্স পেয়েছি? জি ম্যান্ডেলা। না, না, ওটা তো না। না না না। না, রেফারেন্স না। জিসাস Three ক্রাইস্ট, person of হ্যাঁ, Messiah. বিবলিক্যাল স্টোরির কথা আছে না? জিসাস ক্রাইস্ট। জিসাস ক্রাইস্ট জি, বা স্যার। ওনার বার্থ, তাই তো? বা হচ্ছে মেজাইদের কাহিনী পেয়েছি আমরা, মেজাই, তাই না? থ্রি আমি যে বললাম মেজর। মেজাইদের আমরা পেয়েছি। ওগুলো হচ্ছে কি? ইনডিরেক্টলি। হ্যাঁ, বলছে দেখো, ইট ইজ আ ফিগার স্পিচ দ্যাট অ্যাডস লেয়ার অফ মিনিং টু আ টেক্সট বাই ড্রয়িং আপন দ্য রিডার্স এক্সিস্টিং নলেজ অ্যান্ড অ্যাসোসিয়েশন। হ্যাঁ, মানে সরাসরি কোনো কিছু না বলে ওই রেফারেন্সটা দিয়ে বোঝানোর চেষ্টা করানো হবে। হ্যাঁ, এইটা এর ব্যাপারটা হচ্ছে বেশি করে হিস্ট্রিক্যাল ইভেন্ট যদি আমার কাছে পরিচিত না থাকে তাহলে আমি বুঝবো না। মিথোলজিক্যাল ইভেন্টগুলো যদি আমি না জানি, মানে অ্যালিউশন বেশি পরিমাণে দিলে বোঝাটা কি সহজ হয় না আরো জটিল হয়ে যায়? বলো তো। জটিল স্যার, অনেক কিছু জটিল হয়ে যায়। হ্যাঁ, যেমন এই যে রিলিজিয়াস ওই বিষয়টা নিয়েও জানতে হবে। রেফারেন্স, বাইবেল থেকে রেফারেন্স আসতে পারে, যেটা আমরা গিফট অফ দ্য মেজাই পেয়েছি, তাই না? তারপরে কি আমরা ফার্ন হিলে কি অ্যাডাম ইভের রেফারেন্স পাইছিলাম না? অ্যাডাম এবং ইভ।
জি হ্যাঁ স্যার ফার্নিলেন জি স্যার হুম। এটা কি ছিল তারপর তো স্যার অ্যাডাম এন্ড মাইডেন। হ্যাঁ বলো, কিছু বলতে চাচ্ছ কেউ? না স্যার, ওই যে অ্যাডাম এন্ড মাইডেন ছিল না। হ্যাঁ হ্যাঁ, মেডেন, হ্যাঁ অ্যাডাম অ্যান্ড মেডেন, হ্যাঁ ওই জন্য বলছি যে ওখানে রেফারেন্স কিন্তু আমরা পেয়েছি। আহ, আমরা কি গেটিসবার্গ অ্যাড্রেস পড়েছিলাম? জি স্যার। জি স্যার হ্যাঁ, মানে প্রত্যেকটা রাইটিং এ কোনো না কোনো ভাবে বিষয়গুলো থাকে, যে রেফারেন্সগুলো আমাকে হয়তো এটাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে, অন্য একটা গল্প কাহিনীর কিছু অংশ এখানে তুলে দিয়ে, বা ছোটখাটো ইঙ্গিত দিয়ে। এই যেখানে ইট ওয়াজ অ্যাডাম অ্যান্ড মেইডেন না, অতএব বুঝতে পারছি অ্যাডাম অ্যান্ড মেইডেন দিয়ে কাকে বোঝানো হচ্ছে। সব মোটামুটি কিছু কিছু গল্প আমরা সনেট 73-তে পেয়েছিলাম, হলো তো কোনো রেফারেন্স আছে? না স্যার তেমন শুনি হ্যাঁ, ইকোতে পেয়েছিলাম, মানে ধরতে পারতে হবে যে আমরা পাচ্ছি কিনা। ইকোতে না পেয়েছিলাম? স্যার, আমি তো এরকম দেখতেছি না। হ্যাঁ, দেখো যে তুমি আসলে কতটুকু বুঝেছো, মানে নাই ধরতে পারাটাও এক ধরনের বোঝার মধ্যেই নাকি, যে নাই স্যার জি এটা। স্যার। জি দেখি এখানে আবার বেশি চলে গেল। হুম, দেখো এইটুকুর ভিতরে কোনো রেফারেন্স নাই। তারপরে এখানে ব্রিমফুল, হুজ, ও সুইট ড্রিম, হাউ সুইট টু বিটার, হুজ ওয়েকনিং শুড হ্যাভ বিন ইন প্যারাডাইস। পরে স্টেজে প্যারাডাইস প্যারাডাইস কি হবে স্যার? না, প্যারাডাইসের না, ওটা তো একটা প্লেস হিসেবে দেখানো হয়েছে, ওটা তো কোনো হিস্ট্রিক্যাল কাহিনী ঠাই এরকমটা না। আছে কি বলো? যেমন স্যার পরে স্টেজে আছে মাই লাভ, এখানে কোথায় দেখানো হয়েছে লাস্টে মাই লাভ লেখা যেটা। মাই লাভ? হ্যাঁ এটা কিভাবে হবে ওটা কিভাবে হলো? এখানে এটা হবে না, কি তো হবে না। হবে কাকে রেফার করছে মাই লাভ দিয়ে? তার হাজবেন্ডকে অথবা যাকে সে ভালোবাসতো। না, ওটা তো গল্পের কাহিনী, কিন্তু ওটা তো আর কোনো হিস্ট্রিক্যাল ইভেন্টকে রেফার করছে না, করছে? তাহলে না, না ওটা তো তারই কাহিনী। হ্যাঁ, ওটা তো তারই। তাহলে না স্যার। হ্যাঁ, এটা রেফার করতে হবে যেটা এর সাথে সরাসরি রিলেটেড না, বুঝতে পারছো? এখন তার হাজবেন্ডের স্যার। বিষয়টা বোঝাতে গিয়ে যদি অন্য কারো কিছু নিয়ে আসতো, তখন আমরা সেটাকে বলতাম। বুঝতে পেরেছো? আস্তে আস্তে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এটা আমরা দেখলাম, তাহলে এটা হচ্ছে কি একটা অ্যালিউশনের ব্যাপার। তা বুঝতে পারছো তো সবাই? জি স্যার আচ্ছা জি স্যার আচ্ছা, এরপর আসতে হচ্ছে কনসিট। কনসিটটা আসলে কি জিনিস দেখো। সিমিলি আমরা মেটাফরের পড়েছি মতো না, সিমিলি পড়েছি এবং মেটাফোর পড়েছি নাকি? হ্যাঁ, জি জি স্যার। স্যার সিমিলি এবং মেটাফোর পড়েছি, কিন্তু সিমিলি মেটাফোরে কম্প্যারিজনটা মোটামুটি নর্মাল স্টাইলে আছে, কিন্তু কনসিটে যে তুলনাটা করা হবে সেখানে পার্থক্যটা হলো ফার ফেস্ট হবে। ফার ফেস্ট মানে কি, যেটার সাথে যার মিল হওয়ার কোনো সুযোগই নাই সেটাকেও মিলিয়ে দেখানোটাকে বোঝানো হবে। জি স্যার ঠিক আছে? তাহলে কনসিট হচ্ছে একটা মেটাফোর বা এটা একটা সিমিলি, যেখানে দুটো জিনিসের মধ্যে তুলনা করা হবে, কিন্তু তোর তুলনাটা হবে কি ফারফেস্ট একদম কম্পারিজন। হ্যাঁ, হুম, কোথায় গেল বারে এই যে কনসেপ্ট। 26 ফিট স্যার। আচ্ছা, তো বগুড়ার বারে বলে ফেললাম। হ্যাঁ, দেখো, কম্পারিজন বিটুইন টু ফারফেস্ট অবজেক্টস অফ ডিফারেন্ট কাইন্ডস সারপ্রাইজেস হিজ রিডার্স বাই ইট ইঞ্জিনিয়াস ডিসকভারি অ্যান্ড ডিলাইট দেম ইট। এটা মূল কথা হলো, যেমন এখানে কিছু উদাহরণ আছে, যেমন হচ্ছে ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং। এখানে দেখানো হয়েছে যে দুইজন লাভার, হ্যাঁ মানে লাভার এবং বিলাভেড কি করছে, দুইজনকে তুলনা করছে। কি হিসাবে তুলনা করছে দেখো, দ্য টু আর্মস অফ আ পেয়ার অফ কম্পাস। কম্পাস চিনি তো আমরা, ইয়েস জি স্যার স্যার। ওই যে জ্যামিতির ক্ষেত্রে আমরা ইউজ করি না, দুটা কাটা। দুই পাশে কাটা যে থাকে। হ্যাঁ, কাটা। তো এই কাটার সাথে তুলনা করা হয়েছে দুইজনকে, ঠিক আছে? তো তো মনে করো হাজবেন্ডটা কিছু কাজের জন্য বাইরে কোথাও যাচ্ছে, 1 মাস 1.5 মাস হয়তো বা থাকবে না, তো ওয়াইফ এর জন্য খুব কান্না করছে। তো তখন হাজবেন্ড সান্ত্বনা দিচ্ছে ওয়াইফকে, বুঝতে পেরেছো? যে কান্না করার কিছু নেই, যে ফরবিডিং মর্নিং মানে কি, শোক করতে নিষেধ করছে। কি হিসাবে বলছে, যে দুইজনকে তুলনা করা হয়েছে, দুইজনকে
ইফ দে বি টু দে আর টু, সো বলছে তারা প্রেমিক প্রেমিকা যদি আলাদা হয় তাহলে আলাদা, ঠিক আছে, কিন্তু তারা আলাদা হলেও কেমন তারা, আর স্টিপ টুইন কম্পাসেস আর টু, বলছে কম্পাসের যে দুইটা পা থাকে সেটাও তো আলাদা আলাদা নাকি, দুইটা পা আলাদা না, কিন্তু জি স্যার। তারপরেও দাই সোল, কিন্তু আমাদের সোল হচ্ছে কি ওই রকম, দেখো দা ফিক্স ফুট, Fixed. তাহলে দাই সোল হচ্ছে তোমার ফিক্স ফুটের মতো, যেটা একটা জায়গায় আমরা দাঁড় করিয়ে রেখে আর একটাকে ঘুরাই দিয়ে গোল একটা চক্র হয়, তাই বলছে দাই সোল দা ফিক্স ফুট মেক্স নো শো টু মুভ। হ্যাঁ, তাহলে যখন আমরা কাটা কম্পাস ঘুরাই তখন যেটা দাঁড়িয়ে থাকে ফিক্স হিসাবে মনে হয় যেন সেটা ঘুরছে না, আসলে কি সেটা ঘোরে না, বলো, ঘুরে না ওটা, ঘুরে। হ্যাঁ, কিন্তু সে এক জায়গায় দাঁড়িয়ে ঘুরে আর একটা তার আশেপাশে ঘুরে, বুঝতে পারছো? তাই বলছে যে তোমারটা হচ্ছে ফিক্সড ফুট, মনে হচ্ছে না ঘুরতেছো, মেক্স নো শো টু মুভ বাট ডাথ, কিন্তু ঘোরে, ইফ দ্য আদার ডু, কিন্তু যদি অন্যটা ঘুরে তাহলে ওটাও এক জায়গায় দাঁড়িয়ে ঘুরে। তাহলে আমি হচ্ছি ওইরকম যে কাঁটাটা ঘুরে তার মতো, যে হচ্ছে দূরত্ব রেখে ঘুরতেছে, আর তুমি হচ্ছে এক আর জায়গায় তুমি হচ্ছে দাঁড়িয়ে ঘুরতেছো, fixed ফিক্সড ফুট। stand. হ্যাঁ, তুমি বাড়িতেই থাকতেছো আর আমি সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমাদের লিঙ্ক আছে কোন জায়গায়, ওই যে কম্পাসের যেখানে লিঙ্ক আছে না, দুটা কম্পাস কি কাটা আলাদা হলেও একটা জায়গায় কি মিল আছে নাকি, হার্টে, তা আমাদের হার্টে কিন্তু মিল আছে, ঠিক আছে তো? তাহলে ওই জায়গায় আমরা এক, তুমি বাসায় থেকে ঘুরতেছো আমাকে ভেবে, আর আমি তোমাকে ভেবে ভেবে তোমার নির্দিষ্ট দূরত্ব রেখে ঘুরতেছি। তাহলে এই যে তুলনাটা, এই তুলনাটা কখনো আমরা ভাবিছি বলো এরকম করে? হুম, না না স্যার। স্যার। কিন্তু ওরা তুলনা করা আছে, তাহলে এই তুলনাকে বলা হয় কি, কনসিট, কনসিট। ঠিক আছে তো? এরকম কনসিটের অনেক ব্যবহার আমরা, জন ডানের কোনো কবিতা পেয়েছি তোমাদের এখানে আপাতত? স্যার গুড মর্নিং পড়ছিলাম আগের হ্যাঁ, সিলেবাসে। আগের সিলেবাসে আছে, কিন্তু এবারে তো তোমাদের জন ডানের দ্য ক্যানোনাইজেশন আচ্ছা আছে স্যার, আছে, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, এই যে দ্য আছে স্যার, ক্যানোনাইজেশন আছে, তা হ্যাঁ, কেন নাই বুঝতে? এটা থার্ড ইয়ারে ক্যানোনাইজেশন। ছিল, সেটা আছে এখানে, তোমরা পাবা, এখানে পাবা, তারপর যে কলার আছে এখানে পাবা, হ্যাঁ স্যার, ঠিক আছে তো? কলারে পড়ছি, তারপর ওখানে আছে এগুলা। তাহলে এগুলো হচ্ছে কি সব মেটাফিজিক্যাল, এগুলো হলো মেটাফিজিক্যাল পোয়েট্রি, যেখানে প্রচুর পরিমাণে কনসিটের ইউজ আছে। হ্যাঁ, আমরা যেমন কেন না এগুলা টু হেলেন আমরা sentence পড়েছি না, টু হেলেন, জি স্যার। ওখানে জি স্যার। কার সাথে তুলনা করা হয়েছে হেলেনকে, বলো তো? নাইসেন বার্গের নাইসিয়ান বার্কের সাথে তুলনা করা হয়েছে, ঠিক আছে তো? ওটাও কিন্তু জি। একটা এরকম, কোথায় একটা মানুষ আর কোথায় একটা, বলো, একটা জাহাজ। জাহাজ, এর সাথে কি তুলনা খাটে, বলো? না। হ্যাঁ, তো জাহাজ যেমন কোন দিকে তুলনা করা হচ্ছে, যে বহন করা না, ঐতিহ্যকে বহন করা, তাহলে হেলেন মানেই গ্রিক ঐতিহ্য, ঠিক একইভাবে নাইসিয়ান বার্কের সাথেও যেমন তুলনা করা হয়েছে এখানেও ওইরকম, যদিও এটা একটা সিমিলি, কিন্তু এটাকে আমরা কনসিট বলতে পারি, কারণ তুলনাটা কেমন, বলো, ফারফেস্ট, আকাশ নাকি পাতাল আকাশ পাতাল দূরত্ব এদের মধ্যে রয়েছে, এই যে কোথায় এক বার্ক আর কোথায়, হ্যাঁ, এই জায়গায়, লাইক দোজ নাইসিয়ান বার্কস অফ ইয়োর, তাহলে এখানেও একটা কনসিটের ইউজ আমরা পেয়েছি, কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তবে এগুলো মেটাফিজিক্যাল পোয়েট্রিতে বেশি ব্যবহার আছে। হ্যাঁ, বলো। স্যার সনেট 73 এইখানে একটা লাইন আছে, দাও ইউ সিস্ট দ্য টু লাইট অফ সাসডে। স্যার এখানে কি কনসেপ্টের ব্যবহার হয়েছে? না, এখানে কনসিটের ব্যবহার হয়নি, এখানে কনসিটের ব্যবহার হয়নি, এটা আমার মেটাফিজিক্যাল। মধ্যে বেলার একটি ওটা বয়সের সাথে কিভাবে লিংক আছে তো, ওটা লিংক নাই, বলো, ওটা তো আমরা জেনারেল ইউজ করে থাকি। টুয়াইলাইট মানে বা ইভিনিং মানে আমরা বুঝি কি জীবনের শেষ সময়, তাই না? এটা তো টাইম দিয়ে নির্দেশ করা আছে, ওটাকে আমরা ওই পর্যায়ে না নিয়ে যাই, কারণ ওটা ফারফেস না, ওটা দিয়ে আমরা জেনারেলি ইউজ করেই থাকি। যেমন সামার বলতে আমরা ইউথকে তুলনা করি, তাই না? উইন্টার বলতে আমাদের, তো এগুলো কি জেনারেল না এগুলো, বলো? হ্যাঁ, কম্পারিজন থাকবে, কিন্তু কম্পারিজনটা যদি খুবই এরকম আনকমন হয়, এক্সেপশনাল হয়, তখন আমরা সেগুলোকে বলবো, বুঝতে পেরেছো? হ্যাঁ, জেনারেল তুলনা হলে পারে, তাহলে তো সিমিলি মেটাফোর ওগুলো সিম্পল, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, দেখো আমরা যদি একটু দেখি, দেখো এটা হচ্ছে কি, একটু শব্দটা খেয়াল রাখো, এই জায়গায় হচ্ছে বড় কথা, যে অফেন ইন আ সারপ্রাইজিং এবং আনইউজুয়াল ওয়ে, বুঝতে পেরেছো?
সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে এই যে আমরা যেটা পড়লাম, হ্যাঁ, কাটা কম্পাসের তুলনাটা, এটা সবাই মোটামুটি এই জায়গাটা বেশি ব্যবহার করছে। এছাড়াও আরও আছে বিভিন্ন ধরনের। বেটি হবে কি আনলাইকলি এবং সারপ্রাইজিং হবে মেনলি বিষয়টা, হ্যাঁ, সারপ্রাইজ করে দিবে আমাদেরকে, যেটা হয় নাকি। হ্যাঁ, জি স্যার, ক্যানোনাইজেশনে পড়ছিলাম কিন্তু ইংরেজি মনে নেই, বাংলাটা মনে আছে। সেখানে কবি ওনাদেরকে দুইটা মেরুর সাথে তুলনা করে, হ্যাঁ, এই যে নিজেদের। ওটা হচ্ছে ক্যানোনাইজেশন, ওটা ইয়াতে আছে তোমার, ওটা হচ্ছে গুড মরতে, হ্যাঁ, হেমিস্ফিয়ার, টু হেমিস্ফিয়ারের সাথে তুলনা করছে নাকি, উত্তর মেরু আর দক্ষিণ মেরু, দক্ষিণ হ্যাঁ, যেটা এখানে কখনো একসাথে মিলবে না, একসাথে মিলবে না। হ্যাঁ। আচ্ছা, তো এটা গেল, আশা করি তোমরা বুঝতে হবে, পারো। কিন্তু দুইটা হচ্ছে আকাশ পাতাল তফাৎ থাকবে। হ্যাঁ, ওই যে ফার ফেস বলা হচ্ছে, যেটার সাথে ওটা মিল হওয়ার কোনো সুযোগ, যেমন হেলেনকে জাহাজের তুলনা করছে, মানুষের তুলনা করলে তাই হয়, বলো। যেমন আমি যদি বলি যে ইউ আর দ্য নজরুল, তাই তো, ইউ আর আ নজরুল, এটা কি একটা কমন ডায়লগ না, বলো। হ্যাঁ, হ্যাঁ, এটা তো মানুষের সাথে, কিন্তু তোমাকে যদি আমি এখন এমন একটা তুলনা করি যে ইউ আর দ্য স্টার, ঠিক আছে তো, তাহলে জি এটা স্যার। আনইউজুয়াল হয়ে যাবে, হ্যাঁ, যেটা মানে কি, এটা হওয়ার কথা। হওয়া যে possible। সবচেয়ে যে নাইসিয়ান বার্ডের যে বিষয়টা বলেছো, এইটা হচ্ছে ব্যাপার, হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো, যেটা হচ্ছে কি ফারফেস্ট কম্পারিজন, হ্যাঁ, বিটুইন টু ডিসিমিলার অবজেক্টস, হ্যাঁ, ফারফেস্ট অবজেক্টস, এবং এটা হবে কি আনইউজুয়াল এবং সারপ্রাইজিং তুলনাটা হবে, হ্যাঁ, ওইতে হবে। আচ্ছা, তারপরে এই যে স্যার এখানে হেমিস্ফিয়ার কিছু বলতেছো কেউ? বলছিলাম আপনার সিটেও এখানে দিছেন গুড মর্নিং থেকে আচ্ছা, এক্সাম্পল। আচ্ছা, ঠিক আছে। এবার বলছে পান, পান এবং ইমেজারি দুটা আমরা দেখবো। পান কি জিনিস? পান মানে কি? পান খাওয়া? না, না স্যার, অন্য কিছু। পান হচ্ছে ঠিক একটা ওয়ার্ড নিয়ে খেলা, হ্যাঁ, মানে একই ওয়ার্ডের অনেকগুলো মিনিং দিতে পারে, এরকম একটা সেন্স ডেভেলপ করানো। ডুপ্লিসিটি এরকম না স্যার? বলো, এই ডুপ্লিসিটি সেন্স, বুঝি না, আবার বলো। এই ডুপ্লিসিটি অফ সেন্স এরকম বোঝায় না, দুইটা ডাবল মিনিং। হ্যাঁ, হতে পারে ওইরকমই তো, হ্যাঁ, যে একটা ওয়ার্ড ব্যবহার করা হবে কিন্তু আমরা একের অধিক মিনিংকে রেফার করতে পারি, ঠিক আছে তো। পান আর, দেখো কত নম্বর পেজে পাবে কি আমরা, PQRS 163 পেজে স্যার, পি 100 কত, 63। 163, 63 কোথায় জানবো, 163 না, আরে 163-তে আমার তো মিস হচ্ছে। জি স্যার। 55 স্যার, 55। না, এত দূর তো যার কথাই না, ওগুলো তো ওখানে নাই। 55 পেজে। না স্যার, 163-তে আছে। ওই পান এই পান না, PUN, যেটা হলো 55 পেজে। হুম, তাই তো বলছে, ওদের তো আমার অন্য তথ্য চলে গেছে। এই যে পান আর, দেখো প্যারোনোমাসিয়া, নামটা একের, হ্যাঁ, প্যারোনোমাসিয়া, নোমাসিয়া, যেমন হচ্ছে আমরা এরকম ইউজ করতে পারি, যেমন আমি যদি একটা উদাহরণ বলেছি কাই, দেখো এখানে আমরা কিছু ওয়ার্ড ইউজ করেছি না, দুটা ওয়ার্ড আছে একই ধরনের সাউন্ড, না তিনটা ওয়ার্ড আছে একই ধরনের সাউন্ড, কোনটা কোনটা বলো তো? Tails, tail, হ্যাঁ, মানে একই ধরনের সাউন্ড প্রায়, তাই তো, সিমিলার, আইডেন্টিক্যাল সাউন্ড, কিন্তু এগুলোর মিনিং কি একরকম, বলো। না হ্যাঁ, ভিন্ন। না স্যার। বলো, এখানে আরেকটা এক্সাম্পল আছে, কিসের এক্সাম্পল বলতে পারবা?
ভাওয়েল অ্যালিটার এখানে কিসের কিসের ইয়ে আছে? alliteration অ্যালিটারেশন আছে, অ্যাসোনেন্স আছে, অ্যাসোনেন্স আর যেটা বললাম এখন পান। পান। একই উদাহরণ দিয়ে আমরা পাচ্ছি, ঠিক আছে তো? হুম। কারণ টেল দেখো একটা এই যে ট ট সাউন্ডের রিপিটেশন আছে ব্যাপক ট পরিমাণে, ট ট আর হচ্ছে এইল এইল এই সাউন্ডের রিপিটেশন আছে অ্যাসোনেন্স। আর এটা দিয়ে তো আমরা এই সাউন্ডগুলো দিয়েই কি করছি, ওয়ার্ডগুলো দিয়ে একটা খেলা করতেছি, ওয়ার্ড প্লে। হ্যাঁ, একটা ওয়ার্ড দিয়ে মিনিং হতে পারে অথবা অনেকগুলো ওয়ার্ড একই সেন্সে দেওয়া যাবে। একটু মিউট রাখতে হবে গো। হুম। দেখো, তারপরে দেখো আ প্লে আপন ওয়ার্ডস হুইচ আর সিমিলার ইন সাউন্ড বাট ডিফারেন্ট ইন মিনিং। খেয়াল করো, হ্যাঁ, তাহলে আ প্লে আপন ওয়ার্ডস হুইচ আর সিমিলার ইন সাউন্ড, নাকি আমরা পেলাম না? সিমিলার ইন সাউন্ড, টেল টেল এগুলো পেলাম, ওইরকম আর কি বিষয়টা। সিমিলার ইন সাউন্ড বাট ডিফারেন্ট ইন মিনিং। ইট অকার্স হোয়েন আ সিঙ্গেল ওয়ার্ড কনভেস টু মিনিং। আবার কখনো কখনো একটা ওয়ার্ড দ্বারা যদি একের অধিক মিনিং বোঝায় তখনও আমাদের পান হতে পারে। একটা ওয়ার্ড কিন্তু ভিন্ন ভিন্ন মিনিং। দ্য টাইটেল অফ হেমিংওয়েস ফেমাস নোভেল ফেয়ারওয়েল টু আর্মস হ্যাজ আ পান অন ইট। দেখো, এটা একটা নভেল যেখানেও কিন্তু পানের ব্যবহার আছে। কেমন হবে? আর্মস বলতে আমরা কি কি বুঝি বলো তো? arms, arms অস্ত্র। আর্মস মানে অস্ত্র, আবার আর্মস মানে কি? বাহু। হাত, তাই তো? হাত। এখন এই জায়গায় এই নভেলে যেটা দেখানো হয়েছে যে রাইটার যুদ্ধের সাথে জড়িত ছিলেন, ঠিক আছে তো? এবং যুদ্ধে তার ওয়াইফ তার মারা যায়, বিলাভেড মারা যায়। তখন সে দুটাকেই ফেয়ারওয়েল জানানো, মানে কি বলো তো? একসাথে আর্মস প্রেমিকা বিদায়। মারা যাওয়ার কারণে তাকে তো বিদায় জানাতে হলো, যুদ্ধ এবং আর যুদ্ধও সে ছেড়ে দিল যে আমি আর আর্মস নিয়ে যুদ্ধই করবো না, মানে যুদ্ধটাই শেষ। কে ফেয়ারওয়েল জানিয়েছে। হ্যাঁ, তাই এখানে সেটা বলা আছে, ঠিক আছে তো? যে arms has been used to mean weapons or war and the arms of the beloved or love. Similarly, the title shows comedy Arms and the Man. একই ঘটনা ঘটেছে। Arms is a pun since it means both weapons and love. ঠিক আছে তো? এরকম ভাবে here is an often quoted example, মানে তোমাদের অনেক কিছু এখানে আগের গুলো বেশ ভালো ছিল, আগের রাইটিং গুলো যার সাথে মিল ছিল, এখন একটু চেঞ্জ করার কারণে এগুলো একটু উল্টাপাল্টা হয়ে গেছে আর কি। তাহলে পানের ব্যাপারটা বুঝতে পারছো তো? জি স্যার। তাহলে আমরা স্যার এরকম কোনো পেয়েছি আমাদের যেগুলো পড়েছি? কমেন্টে লাগে না। আমরা 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 পানের ব্যবহারটা পেতে পারি, কিন্তু জোর করে আনতে হবে এরকম আর কি বিষয়টা। বিশেষ করে আপিয়ার ফর মাই ডটারে যে স্ট্রমের কথা বলা হয়েছে, তাই না? স্ট্রম ইজ হাউলিং, আসলে এরকম আপিয়ার ফর মাই ডটার, ওখানে কিসের কিসের স্ট্রম বলা হয়েছে বলো? একই সাথে লিটারে তার মনের ভিতরের যে দুঃখ বেদনা কষ্ট এটার কথা বলা হয়েছে। আবার কি বাইরে যে ঝড় চলছে নাকি সেটাকেও কিন্তু বোঝানো হয়েছে। তাহলে একটা ওয়ার্ডের মাধ্যমে এই যে বলছে, হ্যাঁ, ওয়ান্স মোর দ্য স্টর্ম ইজ হাউলিং, আবারও তার মনের ভিতরে সেই জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে নাকি? একদম ঝড় যেমন হাউলিং করে তেমনি দেখো, টেরিবল ভায়োলেন্ট স্টর্ম ইজ রেজিং আউটসাইড, এটা বাইরের বিষয় বলছে, কিন্তু এখানে তিনি তার মনের ভিতরে দেখো, অ্যামিডস দ্য হাউলিং ইয়েটস কুড নট সেটেল ডাউন ডিউ টু দ্য স্টর্ম ইনসাইড। তাহলে তার মনের দুঃখ কষ্টকেও কিন্তু এখানে বোঝানো হয়েছে, আতঙ্ক ভয়কে বোঝানো হয়েছে, ঠিক আছে তো? তার মেয়ের স্যার জন্ম, আবার হেলেনকে তো সৌন্দর্য প্রতীকও বোঝাচ্ছে, আবার এটার জন্য ধ্বংস হয়ে গেছে এমনও বোঝায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেলেন, ইয়েস, হেলেনকে ব্যবহার করা হয়েছে কি হিসাবে? একই সাথে বিউটি যে ডিস্ট্রাকটিভ, তাই তো? সেটাকে বলতে স্যার। কিন্তু ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এরকম ভাবে আমরা মোটামুটি যেখানে একটা ওয়ার্ড দিয়ে একের অধিক মিনিং, এই যে বলবো না এখানে যে একটা ওয়ার্ড যখন ভিন্ন মিনিং দিবে, ইট অকার্স হোয়েন আ সিঙ্গেল ওয়ার্ড কনভেস টু মিনিং, অথবা একই সাউন্ড নাকি একই সাউন্ড কিন্তু ভিন্ন বানান এবং ভিন্ন মিনিং হতে পারে, বা একই বানান একই রকম সাউন্ড কিন্তু ভিন্ন মিনিং দিতে পারে, এরকম অর্থে আমরা সাউন্ডকে নিতে পারি নাকি? যেমন আমি যদি একটা উদাহরণের জায়গায় লিখি, একটা উদাহরণ লিখলাম, দ্য ব্যাংক ইজ
সিচুয়েটেড অন দ্য ব্যাংক অফ, আছে হয়েছে না এটা? এখানে কোন কোন ওয়ার্ডের মধ্যে পান ঘটেছে বলো? ব্যাংক ব্যাংক। ব্যাংক। ব্যাংক, তাই তো? তাহলে এই ব্যাংক বলতে কি কি বোঝানো হচ্ছে? আর ব্যাংক প্রতিষ্ঠান, তাই তো? নদীর কিনারা এবং হ্যাঁ, প্রতিষ্ঠান। প্রথমটা হচ্ছে কি অর্থনৈতিক প্রতিষ্ঠান প্রথমে হিসেবে ব্যাংক, প্রতিষ্ঠান আর এটা হচ্ছে কি অর্থনৈতিক নদীর প্রতিষ্ঠান। কিনারা, তাই তো? নদীর হ্যাঁ তীর। হ্যাঁ, আচ্ছা। তো এইভাবে কি হতে পারে, পানের ব্যবহার হতে পারে যে ওয়ার্ড দিয়ে একটু খেলা চলবে আর কি। হ্যাঁ, মূল কথা হলো প্লে আপন ওয়ার্ডস, মানে ওয়ার্ড নিয়ে খেলা করা, ওয়ার্ড দিয়ে ভিন্ন ভিন্ন মিনিং এর মাধ্যমে সেন্সটাকে ডেভেলপ করানোকে বোঝানো হয়, ঠিক তো? স্যার এখানে তো দুইটা ব্যাংক ছিল, দুইটা দিয়েও হবে বা এর বেশিও? বলো। স্যার ব্যাংক তো দুইটা ছিল, মানে দুই ব্যাংক দিয়ে দুইটা জিনিস বুঝাইছে এমন? হ্যাঁ, কিন্তু সাউন্ড একই না, এখানে বলা হয়নি। আরে বাবা, এই জায়গায় একটা ওয়ার্ডের কথা বলা হচ্ছে শুধু, বলো। না স্যার। সবসময় কি একটা ওয়ার্ডের কথা বলা হয়েছে? বলো। টু মিনিংস। জি স্যার, বুঝছি স্যার। একটা ওয়ার্ড থাকলে টু মিনিংস, আর ভিন্ন ভিন্ন ওয়ার্ড থাকতে পারে না, বলো। জি স্যার। মূল কথা হলো ওয়ার্ড নিয়ে খেলা, মূল কথা এটা খেলা, ওয়ার্ড নিয়ে খেলা, সেটা একটা ওয়ার্ড হোক, ভিন্ন ভিন্ন ওয়ার্ড হোক, একই ওয়ার্ডের, আমি তো সেটা তোমাকে বোঝাচ্ছি বারবার, তাই না? জি স্যার। আচ্ছা, যেমন এখানে একটা ওয়ার্ড ছিল, তাই না, আর্মস, ওখানে একই ওয়ার্ড দুইবার ইউজ হয়েছে, দুইটা ব্যাংক, তাই তো? দুইটা একই ওয়ার্ড কিন্তু দুইটা ইউজ হয়েছে এবং দুটা মিনিং দিয়েছে। সিমিলার ইন সাউন্ড বাট ডিফারেন্ট ইন মিনিং। দেখো, সিমিলার ইন সাউন্ড একটা ওয়ার্ডের বলবে, এই কথাটা মানে কি? সিমিলার ইন সাউন্ড এটা একটা ওয়ার্ডের নাকি দুটা ওয়ার্ডের? বা একের দুইটা ওয়ার্ডের কিন্তু সাউন্ড সাউন্ড একটা ওয়ার্ড হলো, তার আমি বলতাম না যে সিমিলার ইন সাউন্ড, বলতাম? বলো। না স্যার। ঠিক আছে স্যার, ওই বুঝছি জন্য স্যার। যেমন প্রথমে একটা উদাহরণ দিলাম, সেখানে কি তিনটা ওয়ার্ড আছে, তিনটা তিন রকমের আছে না, টেল, টেল আর এই টেল, টেল। তিনটা ওয়ার্ডের সাউন্ড সিমিলার প্রায় এবং তিনটা বানান কিন্তু আলাদা। এখানে আবার সাউন্ড এবং বানান এক কিন্তু মিনিং আলাদা। এখানে সাউন্ড মানে বানান এবং মিনিং আলাদা ছিল, সাউন্ড একরকম ছিল। আবার কখনো কখনো একটা ওয়ার্ড ইউজ করা হচ্ছে কিন্তু ভিন্ন মিনিং এনে দিচ্ছে, একটা ওয়ার্ডে দুটা মিনিং দিয়ে দিচ্ছে, ঠিক আছে তো? জি স্যার। ওকে। এখন যদি মনে করো কাউকে তুমি একটু ধাক্কা দেওয়ার জন্য এই কথাটা বলো, কোনো মেয়েকে হয়তো তুমি বলতেছো, হ্যাঁ, ইউ আর মাই হেলেন অ্যান্ড সো আই অ্যাম ইন, কি দিব বলো? ইন আনসার্টেনটি অফ মাই লাইফ। তার মানে কি হেলেন দিয়ে এখানে কি বোঝানো হয়েছে? বিউটি এন্ড বিলাভ পারসন। বিউটি অ্যান্ড বিলাভ ডেঞ্জার, পারসন। আনসার্টেনটি অফ মাই লাইফ। তাহলে ইউ আর মাই হেলেন অ্যান্ড সো আই মিন আনসার্টেনটি অফ লাইফ। তো এইরকম অর্থে আমরা ব্যবহার করতে পারি, তাই না? জি স্যার। আচ্ছা, তারপরে পানের পরে কি খাবা? পানের পরে চুন, তাই তো? আচ্ছা, ইমেজারি। হ্যাঁ, ইমেজারিটা হলো তুমি পড়ার পর তোমার মনের ভিতরে যে একটা ইমেজ তৈরি হবে, সেটাই হচ্ছে কি ইমেজারি। মানে হচ্ছে ওয়ার্ড পিকচার, তাই তো? এটাকে বলা হয় কি ইমেজারি, হচ্ছে ইমেজ। ইমেজ মানে কি? ছবি নাকি? চিত্রকল্প। হ্যাঁ, ইমেজ মানে হচ্ছে ছবি, কিন্তু এই ছবিটা কি রং তুলি দিয়ে করা হবে? বলো। না, মনের মধ্যে আসবে। হ্যাঁ, ইমেজ মানে হচ্ছে এই যে পিকচার ইন ওয়ার্ডস। এই বইয়ের ভিতরে কোনো ছবি নেই। ছোটবেলায় যখন স্যারেরা বা বিশেষ করে আমার ফুফু, বিশেষ করে পিসি যখন কোনো বই পড়তো, আমি দেখতাম ওর ভিতরে কোনো ছবি নেই। তো ওই কেউ পড়ে বলো তো? ওর ভিতরে কোনো সেই বই মজাও লাগে না। হ্যাঁ, ওই বই কেউ পড়ে? শুধু লেখা লেখা লেখা। পরে বুঝলাম যে ছবির থেকেও পড়লে পারে যে মনের ছবি তৈরি হয়, সেটাই অরিজিনাল ছবির থেকে আরো অনেক ভালো, নাকি? জি স্যার। তো মনে করো আমি এখন যদি আমরা যে কবিতাগুলোই পড়েছি প্রত্যেকটাই, বিশেষ করে ফার্নহিল পড়ি না, ওখানে প্রচুর ইমেজ আছে না? হ্যাঁ, যে ওই যে তোমার আউল উড়ে খাম আর কি ফার্মকে উড়িয়ে নিয়ে যাচ্ছে,
সকালে আবার ফিরে আসছে, ঘোড়া দৌড়াচ্ছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তারপরে বিশেষ করে অনেক 70, এই যে সনেট 73-তে আছে না, যে আগুন, হ্যাঁ কয়লা, হ্যাঁ, তারপর হচ্ছে এলইডি রিটেনে পটাম। কার্ডে ওই যে গরু, গধূলি সময়ের কথা মানে বলে। হ্যাঁ প্রত্যেকটা কবিতাতে, হ্যাঁ প্রত্যেকটা কবিতাতেই বা প্রত্যেকটা রাইটিং এ গিফট অফ দ্য মেজাই আছে না, বলো, গিফট অফ জি, দ্য মেজাই, আবার লাঞ্ছনে আছে হোমের না, ভিতরে যে তাদের পরিবেশটা বলতেছে। হ্যাঁ পরিবেশ যখন বলতেছে, হ্যাঁ চারিদিকে ওই যে তোমার গাছপালা সব গ্রে, হ্যাঁ বিড়ালটা গ্রে, ফেন্সটা গ্রে আছে না এরকম। তারপর হচ্ছে তোমার ক্যাট ইন দ্য রেনে আছে না, প্রচুর ইমেজ, বলো, ক্যাট ইন দ্য রেন, হ্যাঁ কি সুন্দর এলজির ইমেজ মধ্যেও আছে। স্যার অনেক আছে, ক্যারেক্টার এলজি রয়েছে। টেনের হ্যাঁ, আছে। তাহলে মোটামুটি ইমেজের ব্যবহারটা অনেক আছে। ইমেজ থেকে আসছে ইমেজারি। ইমেজ হচ্ছে সিঙ্গুলার আর ইমেজারি হচ্ছে কি একের Plural, অধিক। plural. যখন পিকচার থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ইমেজারি। হ্যাঁ, ইমেজ। এই এখন ইমেজারি বিভিন্ন ধরনের হতে পারে। দেখো এই যে ইমেজারি বিভিন্ন ধরনের হতে পারে। দেখো ইমেজেস আপিলস টু হিউম্যান সেন্সেস এন্ড দ্য প্রসেস ডিপেন্ডস রিডার আন্ডারস্ট্যান্ডিং অফ লিটারেচার। হ্যাঁ, তা বলছে দেখো অকুলার ইমেজেস, অকুলার ইমেজ মানে হচ্ছে সেন্স অফ সাইট, মানে চোখ দিয়ে যেটা আমরা দেখব, ঠিক আছে, তো দৃষ্টি দিয়ে যেটা দেখব সেটা হচ্ছে কি। আর অডিটরি ইমেজারি হচ্ছে যেখানে সাউন্ড দিয়ে আমরা দেখব, সাউন্ড ক্রিয়েট করবে। হ্যাঁ, যেটা আমরা ওই যে পড়লাম না সাউন্ড, ওই যে অনোমেটোপিয়া পড়লাম না, ওইরকম সাউন্ড থাকবে, যে হেজ ক্রিকেট সিং, হ্যাঁ রেড ব্রেস্ট হুইসেলস, আমরা যেন কানে শুনতে পাচ্ছি, এগুলো শুনতে পাচ্ছি, এরকম একটা সেন্স আসছে না, বলো। জি তারপর হচ্ছে অলফ্যাক্টরি, এটা হচ্ছে সেন্স অফ স্মেল, আমরা স্মেলের কোনো কিছু পেয়েছি, গন্ধ টন্ধ এরকম স্বাদ, এরকম কোনো কবিতায় না। পেয়েছি, না। হয়তো বা পাইনি। স্যার দা লাঞ্চনে। হ্যাঁ লাঞ্চনে পেয়েছি, ইয়েস, ওই যে হ্যাঁ জিভে জল চলে আসছে নাকি, হ্যাঁ অ্যাসপারাগাস, জি সেটা। এইটা তারপর হচ্ছে টেস্টের ওটাই আমরা দুটাই পেতে পারি। আর হচ্ছে ট্যাকটাইল ইমেজেস হচ্ছে টাচ, মানে আমাদের যে পাঁচটা সেন্স আছে, সেন্স পাঁচটা না আমাদের, বলো, হ্যাঁ সাইট আর কি, টাচ, হিয়ারিং, টেস্ট আর কি, স্মেল। হ্যাঁ, এই পাঁচটার মাধ্যম দিয়ে আমরা যে ইমেজ পেতে পারি সেগুলোকে এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে তো। ওকে, তাহলে ইমেজারিটা বুঝেছো আশা করি। তাহলে মোটামুটি আমরা এখানে মানে যেগুলো বলে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ সেগুলো আমরা শিখে ফেললাম, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজগুলো। আগামী দিন আসছে হচ্ছে জানরা বলা হয় এগুলোকে, ঠিক আছে তো। জানরা মানে হচ্ছে বিভিন্ন রাইটিং এ, মানে বিশেষ করে পোয়েট্রির বিভিন্ন ভাগগুলোকে বোঝানো হবে। তো আগামী ক্লাসে আমরা এগুলো মোটামুটি সবগুলো শেষ করে ফেলবো। যদিও কিছু কিছু আছে যেটা তোমরা এখনো পড়োনি। আমরা এলিজি পড়েছি, সনেট পড়েছি নাকি, জি স্যার। তারপরে জি স্যার। লিরিক পড়েছি, All. লিরিকের সেন্সে এসেছি আমরা। ওর্ড পড়ি নাই, ওর্ড পড়েছি কোনো, ওর্ড পড়ি নাই। ড্রামাটিক ড্রামাটিক মনোলগ এখনো আমরা পড়ি নাই, পড়বো আর কি। ওই যে দ্য ফরবিডিং মর্নিং, হ্যাঁ এটা হচ্ছে কি একটা ড্রামাটিক মনোলগ, বুঝতে পেরেছো। এই যে কোথায় গেল, প্যাট্রিয়ট সেখানে তো আছে স্যার। হ্যাঁ প্যাট্রিয়টে পাবা, হ্যাঁ প্যাট্রিয়ট ড্রামাটিক মনোলগ আছে। তারপরে ক্যানোনাইজেশন, হ্যাঁ এই যে ক্যানোনাইজেশন আছে। এই আর বাকিগুলো যেমন সনেট এক ধরনের লিরিক, এলিজি এক ধরনের লিরিক, তাই না, ইকো লিরিক, টু হেলেন লিরিক, আ প্রেয়ার ফর মাই ডটার লিরিক, স্টপিং বাই উড, স্নো ইভিনিং, এটা হচ্ছে ড্রামাটিক বলা হয় কি জানো, ইন্টার, তাই তো মনোলগ, এরকম আর কি বিষয়টা, নিজের সাথে নিজের মধ্যে কথাটা বলা এটা। তারপর হচ্ছে কলার, এগুলো হচ্ছে তোমার হচ্ছে জানো ওই যে আমরা কনসিপ্ট পড়লাম কি জানো বললাম, মেটাফিজিক্যাল পোয়েট্রি, তো এটা পাবো, ক্যানোনাইজেশনে মেটাফিজিক্যাল পোয়েট্রি পাবো। ওকে, তো যাই হোক যেগুলো পড়লাম, তাহলে আগামী দিন তোমরা আবারও প্রত্যেকটা লিটারি টার্মস মানে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজগুলো তোমরা প্রত্যেকটা আবার রিভিশন দিবা এবং নিজের মতো করে কিছু এক্সাম্পল লিখবা, এবং যদি এরপরও এইগুলো বুঝতে অসুবিধা হয় আমাকে বলবা, ঠিক আছে। এছাড়াও আরও কিছু ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ আছে যেটা আমাদের পড়তে হবে, এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য আলাদা করে সিলেক্ট করে দেওয়া হয়েছে, কিন্তু আরও অনেক ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো তোমাদের পড়তে হবে বা একটু লাগবে, দেখবে। জি স্যার। সনেট তো মোটামুটি আমরা অনেক পড়েছিলাম সনেট পড়ার সময়, তাই না, সনেট 73-তে যখন পড়েছিলাম, এলিজি কি সেটাও আমরা পড়েছিলাম কতদিন এর আগে, মানে মোটামুটি এই পর্যন্ত পড়া আছে আমাদের এই 2-3টা। আগামী ক্লাসে আমরা এলিজি মোটামুটি এগুলো সবগুলো আরো বিস্তারিত দিয়ে পড়ে ফেলবো।
ইনশাআল্লাহ। আর প্রোজোডির মধ্যে আরো কিছু বিষয় আমরা পড়েছিলাম, ফুড মেজারগুলো পড়ছিলাম না সনেট পড়ার সময়? জি স্যার, রাইম, 4% রিদম, মিটার। জি কাপলেট, স্যার। লিরিক কাপলেট, স্ক্যানশন তো আমরা পড়েছিলাম, আয়াম্বিক পেন্টামিটার, ট্রকেইক মিটার, এনাপেস্টিক মিটার, এগুলো তো আমরা সি লেভেল মোটামুটি সনেট পড়ার হ্যাঁ সময় সেটা এগুলো সব পড়া হয়ে গেছে। আরেকবার আমরা একটু জাস্ট রিভিশন দিয়ে নিব, তাহলে আমাদের লিটারি টার্মসের বা প্রোজোডিক টার্মের এই ব্যাপারগুলো কভার হয়ে যাবে। স্যার সিলেবাস শেষ হলে কি আবার রিপিট করবেন না পুনরায়? বুঝি নাই সরো, বলো। সিলেবাস শেষ করে হয় কি আবার রিপিট করবেন না? তোমার কথা ক্লিয়ার হচ্ছে না, একটু মনে নেটের সমস্যা বা মাইক্রোফোনের সমস্যা। অন্য কেউ বুঝে থাকলে একটু রিপিট করো তো। স্যার উনি বলছে যে আবার এগুলা রিভিশন দিবেন না, কোনগুলো? যেগুলো পড়াচ্ছেন? এগুলো রিভিশন আবার দিতে হবে আমাকে? না স্যার। স্যার লাগবে স্যার না, আমি ক্লাসগুলো তো যেহেতু রেকর্ড ক্লাস থাকছে, থাকবেই। রেকর্ড ক্লাস থাকছে, তাহলে কি আর রিভিশন দিয়ে সময় নষ্ট করার দরকার আছে? না না। স্যার। না স্যার, রেকর্ড ক্লাস দেখলে স্যার যদি রেকর্ড ক্লাস না থাকতো তাহলে তুমি আবার যে স্যার আমি পড়ি নাই, আমি বুঝি নাই, মিস হয়ে গেছে, তো আমি একটু দেখে নিব। হ্যাঁ, আর এগুলো পড়তে পড়তে রিভিশন হয়ে যাবে। তো এগুলো কি শুধু একবার পড়লাম বলে হয়ে গেল? নাকি আমরা যখন পোয়েট্রির ব্রড কোশ্চেন পড়বো, ওখানে যখন এগুলো আসবে তখন এগুলো আসবে না? বলো। হুম? জি স্যার। তুমি যখন ক্লাস 10-এ পড়ো তখন 1 থেকে 100 পর্যন্ত কি আর রিভিশনের প্রয়োজন আছে? না না। স্যার। হ্যাঁ, তো ওরকম হয়ে যাবে। তুমি যখন ক্লাস 10-এ পড়বা তখন আর 1 থেকে 100 পর্যন্ত রিভিশন করার দরকার নেই। তো যখন তুমি পোয়েট্রি পড়বা তখন এগুলো বারবার আসবে, আর যখন আসবে তোমার এগুলো বারবার রিপিট হয়ে যাবে। অতএব এগুলো আলাদা করে রিভিশনের প্রয়োজন নেই। আর রেকর্ড ক্লাস তো থাকেই, রেকর্ড ক্লাস আছে, শিট আছে, এবিসি আছে, তাই না? অতএব তারপরও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে জানাবা। হুম। আর একবারে ওই যে অনেকে থাকো হয়তো যে রিভিশনে দেওয়ার অপেক্ষায় থাকো যে এখন পড়বো না পরে পড়বো বা এরকম একটা কিছু থাকে, ওরকম করতো যেও না, অনেক পিছিয়ে পড়বা। কিন্তু পিছিয়ে একবার পড়লে 500 মিটার দৌড় প্রতিযোগিতা, ঠিক আছে তো, সরি 5 মনে করো 5 মাইল দৌড় প্রতিযোগিতা, এখানে কিন্তু একবার পিছিয়ে পড়লে আর ধরা কি সুযোগ আছে? বলো। না এই তুমি ইংরেজিতে পড়তেছো, একটু চোখ নাক মুখ খোলা রাখবা, সময়টাকে দিবা এবং নিয়মিত পড়াশোনা করবা। তা না হলে ধরা খাইতে হবে। প্রত্যেক বছরই খাচ্ছ বা খাচ্ছে, তোমরাও যেন না খাও, সেই কথা বলছি। জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে তো। স্যার হ্যাঁ বলো। স্যার স্যার আমি তো এগুলা কিছুই বুঝতেছি না স্যার, কি পড়াচ্ছেন আল্লাহ জানে। আচ্ছা, মনে করো তোমার বাড়িতে আমি গেলাম, তুমি কি আমাকে চিনবা? না স্যার। তাহলে এটা তো পরিচয় স্বাভাবিক যে তোমার বাড়িতে গেলাম আর তুমি আমাকে জড়িয়ে ধরে আঙ্কেল বলে জড়িয়ে ধরলাম। এটা কি হবে কখনো? না স্যার। তাহলে তুমি যদি প্রথম যুক্ত হও, তুমি যদি কবিতাগুলো না পড়ো, তুমি কেমন করে বুঝবা? বলো। তা তো অবশ্য। এটা কি স্যার সম্ভব? আবার নতুন কবিতা শুরু করবেন কবে? নতুন কবিতা এখনো দেরি আছে। তোমার নতুন কবিতার কি দরকার? আগে যে কবিতাগুলো পড়া যায় সেগুলো পড়ে ফেলো, এরপরে আমরা সাইড রাইটিং স্কিলসে যাব। হুম। স্যার এটা কোন কবিতার অংশ স্যার এটা পড়াচ্ছেন? এটা কোনো কবিতার অংশ না, তুমি একটু সিলেবাসটাকে দেখো, দেখে বুঝতে পারবা। এটা সিলেবাসের অংশ, এটা কোনো নির্দিষ্ট কবিতার অংশ না, এটা সকল কবিতার সাথে জড়িত, ঠিক আছে? স্যার এই লিটারেসি টার্মগুলো সবগুলো সমস্ত কবিতার সাথে জড়িত? হ্যাঁ, সমস্ত কবিতার সাথে জড়িত। ওকে বুঝছো। হ্যাঁ, আগে পড়ে স্যার ফেলো। নির্দিষ্ট স্যার এগুলো আগে মানে যেগুলো দেখাইলেন মানে শব্দ বিরক্তি শব্দ বা একই শব্দ দুইবার করে উচ্চারিত হচ্ছে, কোনটার সাথে কোনটা শব্দ হ্যাঁ, জড়িত আছে, এগুলো সব মুক্ত করব? মুখস্থ কি? তুমি আগে পড়তে থাকো না, ক্লাস না করেই তুমি কথা বলো না, তাহলে বুঝবা না। তোমার অনেক এখন চাহিদা, কিন্তু এত চাহিদা উত্তর তোমাকে দেওয়া লাগবে না, তুমি ক্লাসগুলো করতে থাকো, ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ, তুমি ক্লাস করতে থাকো, এক সিয়াক যে কবিতাগুলো পড়ানো হয়ে গেছে গুগল ক্লাসরুমে দেওয়া দেওয়া আছে, তুমি ধারাবাহিকভাবে করতে থাকো। দেখবে যে একসময় তোমার ডেভেলপমেন্ট হয়ে গেছে, চিন্তা ভাবনাগুলো হয়ে গেছে। তুমি এই একবারে তুমি যদি সব করতে চাও, তুমি এখন কোনো কিছুর বুঝতে পারবে না। এটা স্বাভাবিক যে তুমি বুঝবা না, কারণ অলরেডি আমাদের কত মাস চলতেছে, এটা কত মাসের ক্লাস? তৃতীয়। থার্ড মান্থে হ্যাঁ, 3rd মান্থের ক্লাস তো আবার শেষের দিকে, এবং 3 শেষ। মাসের ক্লাস মানে 3 12 36টা ক্লাস। তুমি বুঝবা না, এটা স্বাভাবিক। যদি বলো যে স্যার আমি সব বুঝতেছি, তাহলে এটা হবে কি? বোকামি হ্যাঁ, আর অস্বাভাবিক। মিথ্যা কথা। হ্যাঁ, মিথ্যা কথা হবে। আচ্ছা স্যার, হ্যাঁ, মানে বলো। রেকর্ড ক্লাসগুলো করার সময় কি শীটটা আগে পড়ে নিবো নাকি ক্লাস ভিডিওটা দেখে পড়ে শীটটা পড়বো? আগে ভিডিও। দুটা তো একসাথে হয়ে যাবে তোমার, কারণ শীটটা দেখেই তো আমি পড়িয়েছি। আমি আপনার ইউটিউবে ক্লাসগুলো করছিলাম, রেকর্ডের ক্লাসগুলো হ্যাঁ, করছিলাম, তা ওই কিন্তু এখানে শীটটা পড়বা কি? তোমার রেকর্ড ক্লাসটা তো শীট দিয়েই আছে, তাই না? হ্যাঁ, তো রেকর্ড ক্লাস যখন করবে তখন শীট হয়ে যাবে, তারপরে তুমি শীটের বাকি অংশ যেগুলো আছে পড়তে বলেছি। রেকর্ড ক্লাস পড়লেই তুমি মানে করলে পারে তুমি তোমার দিক নির্দেশনা পেয়ে যাবা যে কি এরপর কি করতে বলছে স্যার।
তাই না? জি স্যার 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 শীট গুলা কি প্রিন্ট করে তারপরে পড়বো? এটা তোমার ইচ্ছা, এটা আমি বলতে পারি যে তুমি এখন সবগুলো প্রিন্ট করে নাও কিনা নাও। কেউ তো মোবাইল থেকেও পড়তে পারে, কারো হয়তো ট্যাব আছে, কারো কম্পিউটার আছে, কেউ প্রিন্ট করেও পড়তে পারে। এটা তো আমি বলতে পারবো না। তুমি যে কোনো ভাবে পড়বা, তুমি প্রিন্ট করবা নাকি মোবাইলে পড়বা সেটা তোমার নিজস্ব ব্যাপার, কিন্তু জি স্যার পড়া বুঝতে চাই। পারছি। জি স্যার, জি স্যার, জি স্যার। ইনশাআল্লাহ পড়তে থাকি, দেখি কত দূর যাওয়া যায়। হ্যাঁ, পড়তে থাকো। আর সময় নষ্ট করলে হবে না যে স্যার এই আরাম করে পড়তেছে, হবে না। 36টা ক্লাস, আবার আমার বর্তমান ক্লাস, সবকিছু মিলে। আর এই যে লিটারি টার্মস গুলো পড়ালাম, এ তো তুমি কবিতা না পড়লে বুঝবাই না। ওরা পড়েছে তাই ওরা বুঝতে পারছে, এবং নিজেরাও কিছু কিছু উদাহরণ বলতে পারছে। তুমি পারবা তাই এটা বলো। হুম। না স্যার, আমার পক্ষে এগুলো এটা হবে সম্ভব না, সম্ভব না। সম্ভব এটা। আচ্ছা, স্যার আমাদের কলেজে ক্লাসই শুরু হয়েছে মনে হয় 20-25 দিন হইলো। যাও কলেজের কথা বলো না, টিচারদের কথা বলো না, তোমার পড়া তুমি পড়তে থাকো। সুযোগ এখানে তুমি পেয়েছো, একদম সময় ধরে দিনে 2টা করে রেকর্ড ক্লাস শেষ করো, ঠিক আছে? যাতে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তুমি। হ্যাঁ, জি স্যার। আর বর্তমান ক্লাসগুলো বাদ দিবে না, কিন্তু না বুঝলেও এর সাথে যুক্ত হবা, দেখবা যে ওর সাথে লিংক হয়ে যাচ্ছে অটোমেটিক। অতএব জি স্যার। বুঝতেছো না মানে ক্লাস মিস করলে তোমার পড়া জমতে থাকবে, আর তুমি আমাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত হতে পারবা না। অতএব লাইভও করবা, সাথে সাথে আগে রেকর্ড ক্লাসগুলো করে নিবা, তাহলে সমন্বয়টা হয়ে যাবে। এই সমন্বয় হতে হয়তো 10-12 দিন সময় লাগবে, কিন্তু হয়ে যাবে আর কি। হুম। স্যার, হ্যাঁ বলো। স্যার স্যার আমাদের তো হিস্টোরি অফ বাংলাদেশের ফার্স্ট চ্যাপ্টার পড়া ছিল স্যার, হ্যাঁ, ওটা ওটা তো আমি হয়ে আজকে গেছে। চেঞ্জ করে দিব। হ্যাঁ, আমি 2 দিন মিস করছিল, আজকে আমি ওই সেকেন্ড চ্যাপ্টারটা দিয়ে দেব, ঠিক আছে? হুম। তোমাদের স্যার, কি গাইড কেনা হয়েছে? এটার গাইড কেনা হয়েছে? প্রশ্ন যে দিব স্যার না না, স্যার, গাইড এখনো আসলে প্রশ্ন কি ধরনের হবে? কোন গাইড কিনবো? হ্যাঁ, কিনলে লেকচার কিনবা, ঠিক আছে? তো আগে যদি লেকচারটা পাও সেটা কিনবা। আর লেকচার, হ্যাঁ, কারণ এখনো প্রশ্ন যেহেতু চেঞ্জ হয়েছে, যেহেতু গাইডে আবার নতুন করে প্রশ্ন, আগেরটা থাকলে আগেরটা করা যেত, কিন্তু এখন যেহেতু প্রশ্ন চেঞ্জ হয়েছে, সিলেবাস চেঞ্জ হয়েছে, সবকিছু মিলে দেখো 3-4 মাস অযথা সময় নষ্ট হচ্ছে আমাদের। আগের মতো হলে আমরা প্রথম মাস থেকে পড়তে পারতাম। মানে তোমরা পড়ে গেছো বিপদে আর কি। হ্যাঁ। হুম। স্যার যাই হোক। কয়েকদিন পর পর জি খালি স্যার। সিস্টেম চেঞ্জ করতেছে আমাদের সময়। হ্যাঁ, এখন ওই যে সিদ্ধান্ত না নিয়েই মাঝখান থেকে সিদ্ধান্ত নিলে তো স্টুডেন্টদের কত বড় ক্ষতি হবে সেটা কি করে বলো, মানে বোঝাবো। আর আমি যে প্রশ্ন রেডি করে তোমাদের দিব সেটাও তো পারতেছি না, কারণ কি প্রশ্ন দিব আর কোন ফরম্যাটে দিব, ব্রিফ, শর্ট না ব্রড, ব্রড হলে কি প্রক্রিয়া আসবে, কি হবে না হবে, একটা ঝামেলা একদম। আর ব্রিফ কোশ্চেন আর শর্ট কোশ্চেন নাকি ইন কোর্স এক্সামের জন্য থাকবে, আর ব্রড কোশ্চেন নাকি শুধু ফাইনালের জন্য থাকবে। হ্যাঁ, ইন কোর্সের সাথে তো স্যারের উপর ডিপেন্ডেন্ট, ক্লাসের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে তো? হুম। সে জি স্যার কিভাবে নিবে, সে ভাইবা দিয়েও নিতে পারে, লিখিতও নিতে পারে, যেভাবে হোক নিতে পারে। সে যে কোনো ফরম্যাটে তোমার 10 মার্কের পরীক্ষা নিবে, তাই না? ইন কোর্সে কত মার্ক? জি স্যার। 10 মার্ক। 15 10 আমাদের মার্ক। 15 নিবে। অ্যাসাইনমেন্ট 5 মার্ক, উপস্থিতি 5 মার্ক। হ্যাঁ স্যার। জি স্যার। ইন কোর্সে 10 হয়েছে না? স্যার আমাদের ইনকোর্সে 5 মার্ক দিছে। ওই তো বললাম যে তোমার মেইনলি দেখলাম তো তোমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম্যাটটা দিয়েছে, তাতে তোমার অ্যাসাইনমেন্টে 5, উপস্থিতিতে 5, আর হয়তো 10 মার্ক হচ্ছে ইন কোর্সে, এরকমই তো। আমাদের কুইজে 5 মার্ক দিছে, কুইজ হবে স্যার। হ্যাঁ, ওই তো যে যেভাবে নিতে পারে, ওই তো বললাম এটা টিচারের উপর ডিপেন্ড করবে, সে ভাইবা নিবে, কুইজে নিবে, না কিভাবে নিবে। তোমার মানে তোমার পড়াটা চেক করার জন্য তোমাকে পরীক্ষা নিবে, এটা হচ্ছে বড় কথা। এটা আরো আগে বুঝিয়ে তারপর তোমাদেরকে বোঝাবো। এখন আমরা আসলে কি বলবো, আমরা নিজেরাই প্যারাতে আছি যে আসলে স্টুডেন্টদেরকে আমি কি পড়াবো, কি বোঝাবো, কিভাবে কি করবো এটা। অতএব টেক্সটগুলো পড়াচ্ছি, গুলো পড়ে ফেলো, কোশ্চেন আসলে আমরা দ্রুত ওগুলো পড়তে পারবো। হ্যাঁ, জি আমাদের স্যার, কলেজের সেটাই। টিচারও কনফিউজ। হ্যাঁ, ওই তো বললাম আমরা এখনো কনফিউজড সব, যে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বারা কি করাতে যাচ্ছে আর স্যার স্টুডেন্টরা কি করতে যাচ্ছে। বই তো আমি কিনি নাই, এখন বই কেনা নিয়েও কি কোনো প্রবলেম হবে? মানে পরে কেন, আরো কিছুদিন পরে কেন, কারণ যে বইগুলো বার হয়েছে এখানেও কোশ্চেন গুলোকে ঠিক ওইভাবে দিতে পারেনি ওরা, ঠিক আছে তো? হুম। যে জি আসলে, স্যার, আগে পেটা নিয়ে দিন। হ্যাঁ, কিনে ওই জন্য ফেলছি। একটু অপেক্ষা করো, আরো দেখা যাক, হলে আমি নির্দেশনা বলবো। তারপরে ওই যে রাইটিং, রিডিং এগুলো যেগুলো আছে এখন পড়তে হলে তো বই তো লাগবেই, মানে কি বলবো, তোমাদের ডাবল ট্রিপল খরচ করাবে বলে মনে হচ্ছে। হুম। স্যার আমি তো আগে প্রথমে কিনছিলাম নতুন বই, তারপর আবার কিনছি, হ্যাঁ, ওই তো এখন বললাম আবার একটু ধীরে সুস্থে করো, কারণ যেহেতু আমি শীট টিট দিয়ে দিচ্ছি, ওই পড়ার ভিতরে আছি, অতএব একটু ধীরে ইয়ে করো, যাতে আগে বইগুলো যেন বেশি করে বই না কিনতে হয় আবল তাবল। তো যা হোক, এই চেঞ্জ শুধু আমাদেরই করতেছে নাকি অন্যান্য ইয়ারের না না, অন্য ভাইয়া আপুদের সাথে? অন্যান্য ইয়ারের কোনো চেঞ্জ নেই, ওদের যে সিলেবাস সেইভাবে চলতেছে, ওদের কোনো পরিবর্তন নেই। শুধু তোমরাই তোমাদের থেকে কি প্রশ্ন ভেজাল যেহেতু হচ্ছে, নতুন বললাম। হচ্ছে এই জন্য। হুম। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।